আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাওয়ার প্লে ক্লাসে। এইচএসসি 26 ব্যাচের পাওয়ার প্লে ক্লাসের ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা এই লেকচারে। সো আমরা এই লেকচারটা খুবই ছোট, আমাদের এই লেকচার থেকে খুবই লিমিটেড একটা সিকিউ আসতে পারে এবং কিভাবে এই চ্যাপ্টার কোন জায়গাগুলো থেকে সিকিউ বেশি আসে এবং কিভাবে তুমি এটা পড়বা, এই চ্যাপ্টারটা বই থেকে যখন পড়বা তখন কোন এমসিকিউগুলো দাগিয়ে দাগিয়ে পড়বা ভালো করে, সেগুলো নিয়ে সব কিছু ভাইয়া এভাবে আলোচনা করব। বই দাগিয়েও পড়াবো, একই সাথে যেগুলো তোমাদের সৃজনশীলে আসবে সেগুলো তোমাদেরকে ভাইয়া লিখে ওইখানে ওইভাবে বুঝায় দিব। ওকে, আচ্ছা, তো আমরা স্টার্ট করি ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। দেখো, প্রথমত যখন আমাদের ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরা দুইজন কি সপুষ্পক উদ্ভিদের অংশ নাকি অপুষ্পক উদ্ভিদের অংশ? তা আমি যদি এখন এটা ডিসকাশনে আসি তাহলে আমি বলবো যে ভাইয়া ব্রায়োফাইটা টেরিডোফাইটা এরা কিন্তু অপুষ্পক উদ্ভিদের অংশ, অর্থাৎ এদের কখনো ফুল হবে না। ওকে, আমরা পড়েছিলাম উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায়, অপুষ্পক যাদের ফুল হয় না, সপুষ্পক যাদের ফুল হয়। তো এই অপুষ্পকের মধ্যে তিনটা ভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এখন থ্যালোফাইটা আমরা পড়ে ফেলেছি শৈবাল ও ছত্রাক ওই চ্যাপ্টারে, বাকি আছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তো আমরা দেখি এইখানে দেখো, এই যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এদের নিয়ে খুব বেশি আলোচনা যে আছে তাও না। যেমন দেখো, এরা এরা কিন্তু এই যে অপুষ্পক উদ্ভিদ, যেটাকে আমরা ইংলিশে বলি ক্রিপ্টোগ্যামাস। ওকে, ক্রিপ্টোগ্যামাস। সো এই ক্রিপ্টোগ্যামাসের অন্তর্ভুক্ত হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এরা হচ্ছে সেই অপুষ্পক উদ্ভিদ, এদের ফুল কখনোই হবে না। তো এই ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদের মধ্যে আমরা জানি শৈবাল ছত্রাক এরা হলো লোয়ার ক্রিপ্টোগ্যামাস, মানে এদের বৈশিষ্ট্য এদের সবকিছু একটু লোয়ার ক্যাটাগরি শৈবাল ছত্রাক। কিন্তু ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামাস। এদেরকে কি বলা হয়? হায়ার, মানে একটু আপার লেভেলের। হ্যাঁ, এরা একটু মানে ক্রিপ্টোগ্যামাসের মধ্যে একটু উন্নত, এজন্য বলা হচ্ছে এরা হায়ার ক্রিপ্টোগ্যামাস। আচ্ছা, ফাইন। এখন দেখো, এই যে ব্রায়োফাইটা উদ্ভিদ সমূহকে, হ্যাঁ এখানে দেখো, সত্যিকার মূল কাণ্ডে বিভক্ত করা যায় না, মানে ওদের কোনো ওইরকম মূল কাণ্ড পাতা তুমি এভাবে আলাদা করতে পারবা না। কিন্তু টেরিডোফাইটা এইটাকে আবার সত্যিকারের মূল কাণ্ডে পাতায় বিভক্ত করা চলে। তার মানে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দুজনই অপুষ্পক, কিন্তু এদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে টেরিডোফাইটা গুলোকে তুমি ওদের কাণ্ডটা আলাদা করতে পারবা, ওদের পাতাটাকে আলাদা করতে পারবা, মূলটাকে আলাদা করতে পারবা, কিন্তু ব্রায়োফাইটাতে সেটা আবার তুমি পারবা না। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। ওকে, আচ্ছা গেল। এরপরে আসো ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। এখানে কি কি পড়তে হবে দেখো। ব্রায়োফাইটা এরা, আমরা জানি যে এরা মূলত সবাই স্থলচর, মানে স্থলে এরা জন্মায়। কিন্তু একটা ব্যাপার আছে যে এদের নিষেক ক্রিয়া, মানে ওরা যখন নিষেক হয় বাচ্চাকালে, ওদের যে শুক্রাণু ডিম্বাণু থাকে সেগুলো যখন নিষেক হয়, এই নিষেক প্রক্রিয়ার জন্য তাদের পানির দরকার হয়। কিসের দরকার হয়? পানির দরকার হয়। তো এমনিতে ব্রায়োফাইটা আমরা জানি যে এরা স্থলেই থাকে, কিন্তু ওদের নিষেক ক্রিয়া অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলনের জন্য পানির দরকার। তার মানে ওদের জীবন চক্রে একটা সময় তারা পানিতে থাকে অথবা পানিতে প্রয়োজন, পানিকে তাদের প্রয়োজন। তো এজন্য ব্রায়োফাইটা উদ্ভিদগুলোকে বলা হয় উভচর উদ্ভিদ। কেন? কারণ হচ্ছে ও স্থলকেও ব্যবহার করে, মানে মাটিকেও ব্যবহার করে, পানিকেও ব্যবহার করে, একই সাথে দুইটাকেই ব্যবহার করতেছে। এই জন্য ব্রায়োফাইটাকে স্থলচর উদ্ভিদ বলে। তো তোমাদের মাঝে মাঝে এই প্রশ্নটা আসতে পারে যে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? ঠিক আছে, এটা আসতে পারে খ নাম্বারের একটা প্রশ্নে। তো সহজ কথা যে ব্রায়োফাইটা এরা সাধারণত সবই স্থলজ, কিছু ক্ষেত্রে এরা জলজ, তবে ওদের বিশেষ ক্ষেত্রে যেমন নিষেক ক্রিয়ার ক্ষেত্রে ওদের হচ্ছে কি দরকার? পানির প্রয়োজন হয়। তো যেহেতু ওদের পানির প্রয়োজন হয় তাই এদেরকে আমরা বলি হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, এতটুকু। আচ্ছা ফাইন। এদের ব্রায়োফাইটার কয়টা প্রজাতি আমরা দেখতে পাই? 248টা। বাংলাদেশে ব্রায়োফাইটার কয়টা প্রজাতি? 248টা প্রজাতি। তো ওই সংখ্যাটা হিসেবে তোমাদের লাগবে এই যে এমসিকিউ গুলা একটু দেখে নাও। আচ্ছা, এবার আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য তোমাদের বইয়ে আছে দেখবা, এগুলার এমসিকিউতেও লাগবে, একই সাথে মাঝে মাঝে এরা সিকিউতেও আসতে পারে, তবে একটু কম। সিকিউ এর জন্য এরা 2 স্টার দিয়ে দেই, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট 2 স্টার, মানে 5 স্টার 3 স্টার এরকম না,
2 স্টার দিয়ে দিলাম, মাঝে মাঝে কোনো বোর্ডে আসলেও আসতে পারে, বাট এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। এখন তো আমরা যদি একটু এই জায়গায় আসি, দেখো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা আমরা বলবো যে এরা অপুষ্পক এবং অবীজী। তার মানে কি, আমি শুরুতেই বলছি এদের ফুল হবে না, এদের কখনোই কি হয় না ভাইয়া, ফুল হয় না। ঠিক আছে, এদের ফুল হয় না। তো এই যে ফুল হয় না তার মানে অপুষ্পক। এখন ফুল না হওয়া মানে কি, তাদের ফুল থেকে ফল হবে না, ফল না হওয়া মানে কি বীজও থাকবে না। তার মানে আমরা এটা বলতে পারি যে এরা এরা অপুষ্পক এবং অবীজী, অর্থাৎ এদের ফুল ফল ও বীজ হয় না। কারণ আমরা জানি ফলের ভিতরে কি থাকে, বীজ থাকে। তো ওদের তো কোনোটাই নাই, ওদের ফুলই নাই। সো ফুল থেকে যে বীজ হবে ফল হবে সেটারও কোনো সম্ভাবনা নাই। সো এই কথাটাই বলছে প্রথম পয়েন্ট, অপুষ্পক ও অবীজ। আচ্ছা, এদের দেহটা গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। এদের দেহটা কেমন থাকবে ভাইয়া, হ্যাপ্লয়েড জাতীয় থাকে। ঠিক আছে, এদের ব্রায়োফাইটার দেহটা হ্যাপ্লয়েড জাতীয় থাকবে, মানে এদের, আমাদের দেহ কেমন ডিপ্লয়েড, আমাদের কোষগুলা কি ডিপ্লয়েড, কিন্তু ব্রায়োফাইটার এদের কোষগুলা হ্যাপ্লয়েড জাতীয় হয়। আচ্ছা, গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র স্বভোজী, মানে কি ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ও নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, স্বতন্ত্র এবং স্বভোজী, নিজের খাবার নিজেই খায়। আচ্ছা গেল, এরপরে বলছে এদের দেহ থ্যালয়েড। থ্যালয়েড শব্দের অর্থ আমরা অনেক আগে পড়েছিলাম। থ্যালয়েড অর্থ হচ্ছে কি ভাইয়া, থ্যালয়েড অর্থ হচ্ছে যাদের মূল কাণ্ড পাতা থাকে না, মানে বিভক্ত করা যায় না যে এইটা মূল এটা কাণ্ডা, মনে হবে পুরো দেহটাই মূল পাতা, মানে তুমি আলাদা করতে পারবা না কিছু। সো এদেরকে বলা হয় থ্যালয়েড। সো ব্রায়োফাইটার দেহটা বেসিক্যালি থ্যালয়েড। ব্রায়োফাইটার দেহটা কেমন, থ্যালয়েড ধরনের। ওকে গেল, এরপরে এদের তো মূল নেই, আমি আগেই বলেছি যে এদের ভাইয়া কি নাই, মূল থাকে না। সো মূল যেহেতু থাকে না, বাট মূলের মতো কিছু একটা থাকে। এদের কি থাকে, মূল থাকে না, তবে মূলের মতো একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় এককোষী রাইজয়েড। এই যে এরকম রাইজয়েড গুলা এরকম থাকে, এরকম। তো এই রাইজয়েড গুলা মূলের মতো কাজ করে, কিন্তু এরা অ্যাকচুয়ালি মূল না, তবে মূলের মতো এরা কিছু পানি শোষণ করতে পারে বা যে কোনো কিছু শোষণ করতে পারে। তো এটা মাথায় রাখবা যে এদের মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। এদের দেহে কখন কোনো ভাস্কুলার টিস্যু নাই। আবারও, যে এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, তার মানে কি এদের ভাস্কুলার টিস্যু কেন থাকবে ভাই, এদের ভাস্কুলার টিস্যু, এরা তো এত উন্নত না, আম গাছ কাঁঠাল গাছের মতো উন্নত না যে এদের ভাস্কুলার টিস্যু থাকবে, জাইলেম ফ্লোয়েম থাকবে, যেগুলো দিয়ে পানি পরিবাহিত হবে, খাবার পরিবাহিত হবে, এরকম তো কিছু না। সো এটাই বলছে যে এদের দেহে ভাস্কুলার কোনো টিস্যু নাই। ঠিক আছে, ভাস্কুলার কোনো টিস্যু এদের নাই। ওকে ফাইন, এরপরে বলো দেখো, স্ত্রী জননাঙ্গকে এদের কি বলা হয়, আর্কিগোনিয়াম, এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম। তার মানে পুং জননাঙ্গের ভিতরে কি থাকে, এগুলো এমসিকিউ তো আসতে পারে, সৃজনশীল আসলেও তো বৈশিষ্ট্য আসলে এগুলো লিখতে হবে, যে এদের পুং জননাঙ্গ যেটার ভিতর থেকে শুক্রাণু তৈরি হয় সেটাকে অ্যানথেরিডিয়াম, আর এটাকে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্কের মতো, এবং অ্যানথেরিডিয়ামটা একটু গোলাকার বা অনেক সময় নাশপাতি আকৃতির হয়ে থাকে। আচ্ছা, এই লাইনটা পড়বা, ইম্পর্টেন্ট। এরপরে আসো, এদের কি বলছি, যৌন জননটা উওগেমাস প্রকৃতির। উওগেমাস আমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারে পড়েছিলাম, উওগেমাস প্রকৃতির, অর্থাৎ এদের নিশ্চল, বড় নিশ্চল ডিম্বাণু থাকে, এরকম বড় নিশ্চল ডিম্বাণু থাকবে। ঠিক আছে, যেটা চলাচল করতে পারে না, এরকম ডিম্বাণু। আর শুক্রাণুটা ক্ষুদ্র ও সচল, মনে করো এরকম এরকম শুক্রাণু থাকবে, দেখতে ক্ষুদ্র, বাট ওদের ফ্লাজেলা থাকে যার কারণে ওরা চলাচল করতে পারে, সচল। তাহলে সচল শুক্রাণু এবং নিশ্চল ডিম্বাণু, এইরকম যৌন জনন হলে সেটাকে বলে উওগ্যামাস। সেটাকে কি বলবো আমরা, উওগ্যামাস। ওকে, উওগ্যামাস বলা হচ্ছে। আচ্ছা ফাইন, এরপরে আসো, শুক্রাণু কেমন, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। ওদের শুক্রাণুটা কেমন থাকবে ভাইয়া, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট থাকে। ঠিক আছে, শুক্রাণুটা কেমন, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এই যে দ্বি ফ্লাজেলা, এই যে এরকম দেখো দ্বি ফ্লাজেলা বিশিষ্ট থাকবে। আচ্ছা, নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হবে, জলীয় মাধ্যম, নিষেকের জন্য তার এরকম। ঠিক আছে, এটা জলীয় মাধ্যম, এই এরকম জলীয় মাধ্যম থাকবে। ঠিক আছে, মানে চলাচলের জন্য জলীয় মাধ্যম থাকে। ওকে ফাইন,
এরপরে আসো এইদিকে আমাদের ওদের ভ্রূণ বহুকোষী, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের ভিতরেই থাকে, এই লাইনটা পড়তে পারো। বাট ভাইয়া যেগুলো দাগানো এই যে হলুদ কালার দিয়ে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এগুলো লিখলেই বহুত নাম্বার পাবা। তো কি বলছো, ওদের ভ্রূণ বহুকোষী, ভ্রূণ যেটা হবে ওই যে জাইগোট, জাইগোট থেকে কি হয়, জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণ হয়। তো ওদের ভ্রূণটা বহুকোষী, মানে বিভাজিত হয়ে হয়ে অনেকগুলা কোষ তৈরি করে এরকম, ঠিক আছে। আচ্ছা ফাইন। এরপরে বলছে জীবন চক্রে গ্যামেটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ। জীবন চক্রে, ওর জীবন চক্রে গ্যামেটোফাইটটা প্রধান, স্পোরোফাইটটা গৌণ। অর্থাৎ হ্যাপ্লয়েড দশাটা মেইনলি থাকে, ডিপ্লয়েড বা স্পোরোফাইট, স্পোরোফাইট দশা মানে কি, যার দেহটা ডিপ্লয়েড অবস্থায় আছে, এই স্পোরোফাইট দশাটা গৌণ, মানে এটা পরে, এটার ইম্পর্টেন্স, এটার গুরুত্ব কম, কিন্তু প্রধান কোনটা, গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড দশা। কারণ কি, হ্যাপ্লয়েড দশাটা প্রধান কেন, কারণ আমরা বলেছি যে ব্রায়োফাইটা উদ্ভিদের দেহটা পুরোটাই হ্যাপ্লয়েড জাতীয় থাকে। পুরোটা কেমন থাকবে, হ্যাপ্লয়েড জাতীয় থাকবে। ওকে, তাহলে এটা বুঝা গেল। হ্যাঁ, এটা মনে রাখবে, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন বা প্রোটোনেমা উৎপন্ন করে। ওদের স্পোর থাকে, স্পোরটা তৈরি হয় ওদের দেহ থেকে, মানে উদ্ভিদ, এই ব্রায়োফাইটা উদ্ভিদ থেকে স্পোর তৈরি হয়। এই স্পোরটা যেই থ্যালাস গঠন করে, বা এটা তোমার প্রোটোনেমা বলা হয়, প্রোটোনেমা উৎপন্ন করে, এই স্পোর থেকেই বাকিটা হয়। আচ্ছা, তো এতটুকু। এই থ্যালাস তুমি অনেক সময় বুঝবা না, থ্যালাসটা কি, থ্যালাস নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। থ্যালাসটা নিয়ে আমরা আলোচনা করব যে কি ঘটে, তারপরে কি ঘটে। ওকে, থ্যালাসটা নিয়ে, মানে থ্যালাস হচ্ছে মানে মেইন যে গঠনটা, তাই এই থ্যালাসের গঠন আমরা দেখব, যে স্পোর থেকে কিভাবে একটা রিক্সিয়ার যে থ্যালাসটা তৈরি হয়। এটা আমাদের সিকিউতে আসে, ভালোই আসে, সো এটা আমরা আলোচনা করব না। ওকে, গেল তাহলে আমাদের এটা। আচ্ছা, এবার আসো এই জায়গায় আমরা যদি বলি যে এই ব্রায়োফাইটাকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি। কয়টা শ্রেণীতে, এমসিকিউ এর জন্য জাস্ট, হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই। হেপাটিকি, অ্যান্থোসিরোটি, মাসাই, তিনটা ভাগে আমরা ভাগ করি, তিনটা শ্রেণীতে। আচ্ছা, এর মধ্যে এখানে আছে দেখো, এগুলো এত ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখতে পারো যে ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্যগুলা কি কি, কোনগুলা তার আগে থেকে ছিল। আচ্ছা, উদ্ভিদের হ্যাপ্লয়েড, এই যে উদ্ভিদ হ্যাপ্লয়েড, এই যে ওর দেহটা হ্যাপ্লয়েড জাতীয়, আমাদের মতন, আমরা যেমন ডিপ্লয়েড, ওরা হ্যাপ্লয়েড। ওদের কোষগুলো কি, এন সংখ্যক, অধিকাংশই থ্যালয়েড, মানে কি মূল কাণ্ড পাতা কিছুই নাই। এরপরে বলছে এদের সত্যিকার মূল নেই, এদের সত্যিকারের কি নেই, মূল নেই। ভাস্কুলার টিস্যু নেই, জাইলেম ফ্লোয়েম এগুলা নাই। এরা হোমোস্পোরাস, এরা কি হোমোস্পোরাস, তার মানে এদের স্পোরগুলা একই রকম দেখতে, এদের স্পোরগুলা কি রকম দেখতে, একই রকম দেখতে, ঠিক আছে, স্পোরাস। আচ্ছা গেল, ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ। আচ্ছা, তো এটা আমি অলরেডি বলেছি, ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ নিয়ে কথা। আচ্ছা, এখানে উন্নত বৈশিষ্ট্যটা তোমাদের জন্য এত লাগবে না, বাট তাও দেখবা, ওদের উদ্ভিদের ক্যাপসিউলে অবস্থিত কলুমেলা একটা গঠন থাকে, কলুমেলা উদ্ভিদের ক্যাপসুলে, স্টোমাটা যুক্ত এপিডার্মিস, মানে ওর যে বাইরের ত্বক, এপিডার্মিস মানে বাইরের ত্বক, সেটাতে ছিদ্র থাকে, স্টোমাটা মানে পত্ররন্ধ্র, যেটা দিয়ে বাতাস ঢুকবে, বাতাস বের হবে, সেই স্টোমাটা যুক্ত এপিডার্মিস থাকে। এবং ওদের ক্যাপসিউল, মানে ক্যাপসিউল এরকম থাকে, এই ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু থাকে। এগুলা হচ্ছে তার একটু উন্নত, যেগুলা বিবর্তনে সময়ের সাথে সাথে তার নতুন কিছু বৈশিষ্ট্য তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। এগুলো একটু রিডিং দিয়ে গেলা, মানে জানার জন্যই হালকা একটু রিডিং, যে এই বৈশিষ্ট্যগুলা, এগুলা থ্যালয়েড, এগুলা ওর অনেক আগে থেকে ওর দেহে এই বৈশিষ্ট্যগুলো আছে, আদি বৈশিষ্ট্য, মানে এগুলা 100 বছর, 200 বছর, 500 বছর আগেও ছিল, এখনো আছে। নতুন কিছু এই যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, এগুলো হচ্ছে নতুনত্ব তার মধ্যে। আচ্ছা, ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ, আমরা কি বললাম যে আমরা জানি যে ওর উভচর, ও স্থলে বেশিরভাগ সময় থাকে, কিন্তু ওই যে বলেছিলাম ওর জনন এবং বিকাশের জন্য এরা মাঝে মাঝে পানিকে ব্যবহার করে, এজন্য এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ। এজন্য এদেরকে বলা হয় কি, উভচর উদ্ভিদ। যে দেখো এই লাইনটা, যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন, পানি ছাড়া এরা সাঁতরাতে পারে না, এদের যে শুক্রাণুগুলো থাকে সাঁতরায় যেতে পারে না, সো এজন্য এদের পানি দরকার, যার জন্য ওদেরকে বলা হয় উভচর উদ্ভিদ, যে একই সাথে স্থল মানে মাটি এবং পানিকে ওরা ব্যবহার করে। ওকে, তাহলে এই লাইনটা কিন্তু আসে, উভচর উদ্ভিদ, এটা এগুলাতে অনেক বেশি আসতে পারে, ঠিক আছে।
ক খ এগুলো তো অনেক বেশি আসে। আচ্ছা আসো রিক্সিয়া। এবার এই ব্রায়োফাইটা এটা তো একটা বিভাগ যার মধ্যে আমরা পড়েছি 248টা প্রজাতি আছে, তার মধ্যে একটা হচ্ছে রিক্সিয়া। তার মধ্যে একটা কি এই রিক্সিয়া নিয়ে আলোচনা। তো রিক্সিয়া দেখো, রিক্সিয়া ফ্লুইটান্স, রিক্সিয়া এটা বর্ষাকালে প্রচুর জন্মায়, ঠিক আছে। এটা হেপাটিকি শ্রেণীর একটা সদস্য। ওই যে আমরা পড়েছিলাম ব্রায়োফাইটাকে 3টা অংশ ভাগ করা যায়, হেপাটিকি, অ্যান্থোসিরোটি এবং মাসাই। তো এর মধ্যে এই রিক্সিয়াটা হচ্ছে এই যে কি একটা ভাসমান জলজ। আচ্ছা রিক্সিয়া ফ্লুইটান্স, এই হেপাটিকি শ্রেণীর যে ব্রায়োফাইট যারা হেপাটিকি, এদেরকে বলা হয় লিভার ওয়ার্ট। লিভার ওয়ার্ট বলা হয়। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হেপাটিকি, হেপাটিক একটু মজার ব্যাপার তথ্য দেই। হেপাটিক, হেপাটিক অর্থ কি জানো? যকৃত। আমরা আমাদের দেহে যখনই হেপাটিক ওয়ার্ডটা পাই তার মানে এটা কি বোঝায়? যকৃত। আর যকৃতকে ইংরেজিতে কি বলে? লিভার। তাহলে এই যে হেপাটিকি শ্রেণীর সদস্যদেরকে বলা হচ্ছে লিভার ওয়ার্ট, ঠিক আছে। লিভার ওয়ার্ট কেন লিভার? ওই যে আমাদের যকৃত বা কলিজা বলে, কারণ এদের থ্যালাসের আকৃতি বলা হচ্ছে লিভারের সাথে কিছুটা মিল সম্পন্ন। এদের যে গঠনটা দেখতে আমাদের যে লিভার, এই লিভারের মতো দেখতে, মানুষের লিভারের মতো দেখতে, এজন্য এদের নাম দিয়ে দিছে লিভার ওয়ার্ট। এটাও কখতে আসতে পারে, কখতে এটা আসতে পারে যে কিসের জন্য, কারণ এটা লিভার ওয়ার্ট কেন বলা হচ্ছে, কারণ এটা মানুষের লিভার, লিভার মানে যকৃৎ, এই যে যকৃতের সাথে এটা সম্পর্কিত, এজন্য ওকে বলা হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা এখন কি বলছে? বর্ষাকালেই রিক্সা অধিক জন্মায়। কোন সময়ে অধিক জন্মাবে ভাইয়া? বর্ষাকালে। বর্ষাকালে এটা বেশি জন্মায়। ওকে ক্লিয়ার, ফাইন। এবার আসি আমরা রিক্সিয়ার কি বলছি দেখো, রিক্সিয়ার যে বৈশিষ্ট্য, এখন আমরা আলোচনা করব রিক্সিয়ার বৈশিষ্ট্যটা নিয়ে, ঠিক আছে। রিক্সিয়ার কি নিয়ে আলোচনা করব বলো তো? বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করব। তো আসি আমরা, চলো। এই যে দেখো বলছে উদ্ভিদ দেহ ওর গ্যামেটোফাইট ও থ্যালয়েড অর্থাৎ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। আচ্ছা রিক্সিয়ার সাথে তুমি অনেক বৈশিষ্ট্য মিল পাবা, ঠিক আছে। রিক্সিয়ার সাথে তুমি মানে ব্রায়োফাইটার অনেক বৈশিষ্ট্য, স্বাভাবিক, ও তো ব্রায়োফাইটা, ও তো একটা ব্রায়োফাইটা, তো ওর সাথে অনেক কিছুর মিল পাওয়া যাবে, ঠিক আছে। আসো, তো এই যে দেখো ওরা গ্যামেটোফাইটিক বলা হচ্ছে এবং থ্যালয়েড, কি বলা হচ্ছে ওদেরকে? থ্যালয়েড। সো ফাইন, থ্যালয়েড মানে মূল, কাণ্ড, পাতা নাই, এগুলো বোঝা গেল। আচ্ছা থ্যালাস দেগ্র শাখা বিশিষ্ট। থ্যালাসটা কেমন? দেগ্র শাখা বিশিষ্ট, এরকম দাগান্বিত থাকে, আমরা একটু পরে ছবিতে দেখতে পাবো। এই যে এখানে দেখো ওদের এই যে দেগ্র শাখা, ঠিক আছে, এই যে দেখো দেগ্র শাখা দাগান্বিত, ঠিক আছে, দাগান্বিত, এই যে দাগানো দাগানো দেখছো, দেগ্র, এই যে এরকম দাগান্বিত, মাঝখান দিয়ে দেখো এরকম খাজের মতো আছে, এই যে দাগান্বিত। তো এই এই শাখাগুলোকে বলে দেগ্র শাখা, দেগ্র শাখা। ওকে, তারপরে বলছে ওদের নিম্ন পৃষ্ঠে এই যে থ্যালাসের মানে রিক্সিয়ার যে থ্যালাস, এই থ্যালাসের নিম্ন পৃষ্ঠে তোমার কি থাকে? মসৃণ ও অমসৃণ রাইজয়েড। এটাও আমরা দেখব, তুমি থ্যালাসের গঠনটা শিখলে তুমি এগুলো সব পারবা, ঠিক আছে। আচ্ছা এটা বলছে এবং বহুকোষী স্কেলও থাকে, বহুকোষী স্কেল। এবং রাইজয়েডের মধ্যে 2 রকম রাইজয়েড থাকতে পারে, মসৃণ এবং অমসৃণ থাকতে পারে। ওকে আচ্ছা, এরপরে দেখো অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার, হ্যাঁ, ফটোসিনথেটিক অঞ্চল এবং নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত থাকে, ঠিক আছে। তাহলে ওর এখানে অনেকগুলো অঞ্চল থাকে, ফটোসিনথেটিক, সঞ্চয়ী অঞ্চল, এগুলো আমরা সব বৈশিষ্ট্য পড়ে যাব, মানে সব একটা ছবি শিখলে আমরা তখন সব শিখে যাব, টেনশন নাই। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলা হয়। এদের এবং স্পোরোফাইট হোমোস্পোরাস, তার মানে স্পোরগুলো দেখতে একই রকম, সবগুলো স্পোর দেখতে একই রকম। হোমো মানে কি? একই, সো এদেরকে বলা হয় হোমোস্পোরাস, হোমোস্পোরাস, ঠিক আছে। এই আচ্ছা এর মধ্যে দেখো আর্কিগোনিয়ামটা দেখতে কিসের মতো? ফ্লাস্কের মতো। অ্যান্থেরিডিয়ামটা দেখতে নাশপাতির মতো বা গোলাকারও হতে পারে। তাহলে আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামটা নাশপাতি আকৃতির। অ্যান্থেরিডিয়ামটা কি আকৃতির? নাশপাতি আকৃতির। ওকে, দ্যাটস দ্য থিং। ক্লিয়ার সবাই? বলো। আচ্ছা এতটুকু বোঝা গেছে, রাইট? এখন এইখানে তুমি একটু ওর বাহ্যিক গঠনটা, বাহ্যিক গঠন আসবে না, বাহ্যিক গঠন দেখো, এটা একটা থ্যালাস, ওদের এরকম মধ্যশিরা, এই যে দেখো মধ্যশিরা থাকে, এই যে এইখানে ভিতরের খাজটাকে বলা হয় অগ্রজ খাজ, অগ্রস্থ
খাঁজ, মানে উপরের দিকে এরকম একটা খাঁজের মতো হয়ে থাকে, এরকম গর্ত। তো এই গর্তটাকে কি বলে? অগ্রস্থ খাঁজ, অগ্রস্থ খাঁজ। আচ্ছা, তো এই যে ওর গঠনে দেখো থ্যালাসের বলছে যে থ্যালাসটা একত্রে গোলাপের পাপড়ির মতো এরা থাকে। এরা কিভাবে থাকে? একসাথে এই থ্যালাসগুলো গোলাপের পাপড়ির মতো থাকে। সো এদের গঠনটাকে তখন বলা হয় রোজেট, রোজ থেকে রোজেট বলা হয়। ওকে, এরপরে বলছে এখানে দেখো ওদের এককোষী বহুকোষ, মানে এককোষী রাইজয়েড থাকে, যেগুলো আবার তোমার বলছে যে মসৃণ এবং অমসৃণ দুই রকমেরই হতে পারে। ওকে, এইটুকু বলছে, এগুলো আগেও আমরা পড়েছি। এখন রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন, যেটা নিয়ে আমাদের মেইন আলোচনা, যেটা আমরা শিখতে হবে বেশি করে এবং জানতে হবে এটা নিয়ে। তো এই অভ্যন্তরীণ গঠনে তিনটা অঞ্চল, একটা রিক্সিয়ার গঠনে তিনটা অঞ্চল। উপরের অঞ্চলটাকে বলা হয় ফটোসিনথেটিক, তারপরে সঞ্চয়ী, আর একদম নিচের অঞ্চলটাকে নিম্নত্বক। ওকে, নিম্নত্বক। তো এটা বলছেন যে দেখো তিনটা অঞ্চলে ভাগ করতেছি আমরা, কি কি? ফটোসিনথেটিক, তারপরে হচ্ছে সঞ্চয়ী অঞ্চল, নিম্নত্বক। সো চলো এখন আমরা এই রিক্সিয়ার থ্যালাসের গঠনটা আমরা একটু দেখব। কিসের গঠন দেখব? থ্যালাস। আর তোমাদের মধ্যে যারা যারা মেডিকেলের জন্য ইচ্ছুক আছো তারা কিন্তু আমাদের টার্গেট ডিএমসি তে ভর্তি হতে পারবা, এটা জানাই রাখলাম। টার্গেট ডিএমসি তে কিন্তু আমাদের 5টা বই সহ তোমাদের পুরো কোর্স ফি 4,500 টাকা, পুরো মেডিকেলের একদম শেষ পর্যন্ত। সো এটা যারা ইচ্ছুক পরবর্তীতে মেডিকেলে তাদের জন্য, এবং ভার্সিটির জন্য আমাদের টার্গেট ডিউ কোর্স থাকে। ওকে, আচ্ছা, ওকে, আমি মনে হয় সবাই বুঝছো এতটুকু পর্যন্ত, কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, আসো, ঠিক আছে। দেখো আমরা একটু এদিক থেকে এরকম একটা, ঠিক আছে, এই একটা গঠন এটা রাখি। দেখো, হুম, এখান থেকে আগে আমরা একটু অঞ্চলে এরকম কোষ দিব। দেখো ধাপে ধাপে এভাবে আঁকো, এটা সিকিউতে অনেক আসবে, আসার মতো জিনিস, ঠিক আছে। ওকে, এতটুকু ঠিক আছে। এবার আসো এইখান থেকে আমরা একটু এদিকে যাব, ঠিক আছে। দেখো, হুম, একটু এরকম কিছু লম্বা লম্বা কলামের মতো আঁকবা, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে এরকম লম্বা লম্বা কিছু কলাম দেওয়া আগে। এই দেখো, এবার এই জায়গায় একটা আর্কিগোনিয়া আঁকতে হবে, ঠিক আছে, এরকম একটা। আচ্ছা, তারপর আবার লম্বা কলাম দাও। ওকে, দিলাম। এবারে এখানে এরকম ঘর ঘরের মতো দাও। এগুলো হচ্ছে কোষ, এগুলো কি এখানে কোষ। ঠিক আছে, এই জিনিসগুলো কি? কোষ। ওকে, হুম, আচ্ছা, আসো। এবার এই কোষগুলো খালি দিলেই তো হবে না, এইখানে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এখানে কি আছে? ক্লোরোপ্লাস্ট। এগুলা দিয়ে দিতে হবে, এরকম ডট ডট দিয়ে দাও। এটার ভিতরে ক্লোরোপ্লাস্ট এগুলো আছে,
এরকম ডট ডট দিয়ে দাও। উপরের গুলা ফাঁকা রাখবা, সেগুলোতে ফাঁকা রাখবা, উপরের জায়গাটা ফাঁকা। ভিতরের দিকে এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, এগুলো কি ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। তোমরা এগুলো সব পেন্সিল দিয়ে ডিরেক্ট এঁকে দিবা, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সো আমরা এটা দেখা যাচ্ছে সব, দেখো। তারপরে এরকম ডট ডট দিয়ে দাও। ঠিক আছে, এতটুকু। তো আমার এই জায়গায় এবার আমরা একটু কিছু জিনিস আঁকতে হবে। কিছু জিনিস, এই যে একটু এরকম করে আমরা এই জিনিসটা দিব। ঠিক আছে, এই জিনিসটা দিব একটু। ঠিক আছে, এটা দিব। এরপরে কিছু রাইজয়েড এরকম দিয়ে দিব। ঠিক আছে, এরকম কিছু কি দিব, রাইজয়েড দিব। তারপরে এখানে আমরা একটু রাইজয়েডের একটা ডিফারেন্ট জিনিস দিব, সেটা আসতেছি। আচ্ছা, এখন আগে আমরা এই জিনিসটা দেখি। এখানে প্রথমত এই যে রিকশিয়ার থ্যালাস, এই উপরের অঞ্চলটা কি, এগুলো কি, এগুলো হচ্ছে এই অঞ্চলটাকে আমরা বলি ফটোসিনথেটিক অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলা হয়, ফটোসিনথেটিক। কারণ এখানে ফটোসিনথেসিস প্রসেস ঘটে, অর্থাৎ এই জায়গায় কি ঘটবে, এটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। এই জায়গায় ঘটবে হচ্ছে ফটোসিনথেসিস, তার মানে কি, সালোক সংশ্লেষণ। সহজ বাংলায় বললে এটাকে বলি আমরা সালোক সংশ্লেষণ ঘটবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ ঘটবে। এবং এবং এখানে আসো, তারপরে এই জায়গাটা কি, যেগুলাতে সঞ্চয় করে, এই জায়গায় কি করে ভাইয়া, সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয়ী অঞ্চল, এই জায়গায় ওরা স্টার্চ জমা রাখে। কি জমা রাখে, স্টার্চ, শ্বেতসার, এটাকে জমা রাখে। আর একদম নিচের যে লেয়ার, এটাকে বলা হয় নিম্নত্বক। নিম্নত্বক, ঠিক আছে, এটাকে বলা হয় নিম্নত্বক। ওকে, তো এখন এর মধ্যে নিম্নত্বকে কি কি আছে, এগুলা কি, এই যে এটা বহুকোষী, এটা অনেকগুলা কোষ আছে এখানে, এটাকে বলা হয় স্কেল। এরাও কি করে, এরা হচ্ছে মূলের মতো কাজ করে, স্কেল। এগুলোকে বলা হয় রাইজয়েড। কি বলা হয়, রাইজয়েড। তাহলে এই যে রাইজয়েড, এই রাইজয়েডে দেখো এটা কি, এটা মসৃণ, দেখতেই মনে হচ্ছে মসৃণ। এটা কি, মসৃণ রাইজয়েড। ওকে, এটা মসৃণ রাইজয়েড। অন্যদিকে এইটা কি, এটা দেখে মনে হচ্ছে একটু দাগ দাগ দেওয়া, একটু কেমন জানি, তাই না? এটাকে বলা হয় অমসৃণ রাইজয়েড। তাহলে রাইজয়েড আমরা পড়েছিলাম দুই রকম, মনে আছে? ওই যে শুরুতে আমরা বৈশিষ্ট্যে পড়েছিলাম যে কয় রকমের রাইজয়েড, দুই রকমের রাইজয়েড, মসৃণ অমসৃণ। তাহলে এটা হচ্ছে অমসৃণ রাইজয়েড। এটা কি, অমসৃণ রাইজয়েড। আচ্ছা, গেল এই অমসৃণ রাইজয়েড। নিম্নত্বকের নিচে এই জায়গায় এগুলো রাইজয়েড গুলো থাকে, এদের কাজ কি, পানি টানি এগুলোকে শোষণ করা, হ্যাঁ, এই জিনিসগুলোকে কাজ করা। আচ্ছা ফাইন। এই ফটোসিনথেটিক অঞ্চল আর সঞ্চয়ী অঞ্চলের কাজ হচ্ছে জমা রাখা। কাকে জমা রাখবে, ওরা হচ্ছে বিভিন্ন শ্বেতসারকে জমা রাখে, সঞ্চয় করে। এখানে প্যারেনকাইমা কোষ থাকে যারা কি না কি করে, এদেরকে সঞ্চয় করে। এবার আসো, এই জায়গাটায় থাকে কি, একটা ডিম্বাণু। এখানে কি থাকে, এই জায়গাটায় থাকবে একটা ডিম্বাণু। এই যে, কারণ এই পুরো গঠনটা কি, এটা হচ্ছে আর্কিগোনিয়াম। তা আর্কিগোনিয়ামের ভিতরে, আর্কিগোনিয়াম হচ্ছে তার স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়ামটা কি, তার স্ত্রী জননাঙ্গ। সেই আর্কিগোনিয়ামের ভিতরে কি থাকে, ডিম্বাণু থাকে। তাহলে এই গঠনটা কি, তাহলে এই গঠনটা হচ্ছে, এই যে এই গঠন, এটা হচ্ছে আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম, ঠিক আছে, আর্কিগোনিয়াম মানে ওর স্ত্রী জননাঙ্গ, এটাকে বলা হয় স্ত্রী জননাঙ্গ। এবার আসো যে এর চারপাশে এগুলো কি, এগুলো তো ফটোসিনথেটিক অঞ্চলের বিভিন্ন কোষ, তাই না?
ফটোসিনথেটিক অঞ্চলের বিভিন্ন কোষ। এখন এদের মাঝে এই যে লম্বা লম্বা ফাঁকা জায়গাগুলো দেখতেছো, তুমি বলতে পারো ভাই ফাঁকা জায়গাগুলো কি? এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় বায়ু প্রকোষ্ঠ। সো আসো এবার এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলতেছি? এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলোকে বলতেছি বায়ু প্রকোষ্ঠ। এখানে বাতাস ঢুকবে, বাতাস জমা রাখে, কি বলতেছি এদেরকে? বায়ু প্রকোষ্ঠ। ওকে, বায়ু প্রকোষ্ঠ। তার মানে এইগুলো বায়ু প্রকোষ্ঠ, এই যে বায়ু প্রকোষ্ঠ, এখানে বাতাসটা জমা থাকে। বাতাসটা ঢুকে কোন দিক দিয়ে? বাতাসটা ঢুকবে এই যে ছিদ্রগুলা। তার মানে ভাইয়া আমি এই ছিদ্রগুলোকে, এই যে ছিদ্র, এদেরকে বলা হচ্ছে কি? এদেরকে বলা হয় বায়ু রন্ধ্র। কি বলবো? রন্ধ্র। রন্ধ্র শব্দের অর্থ কি? রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। সো এটাকে বলা হয় বায়ু রন্ধ্র। কি বলা হবে? বায়ু রন্ধ্র। তাহলে এই ছিদ্রটা দিয়ে বাতাসগুলো এখানে ঢুকে। আচ্ছা, ঢুকলো মানে কার্বন ডাইঅক্সাইড মনে করো ঢুকলো। এই কার্বন ডাইঅক্সাইড কি করে? এই যে কোষগুলো, এই যে ফটোসিনথেটিক অঞ্চলের যে লম্বা লম্বা এই কলাম, এই কলামের এইগুলো কি কোষ? এগুলো এক একটা কোষ। এই কোষগুলোর ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে। তারা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে তারা খাদ্য তৈরি করে। এই যে এরা খাদ্য তৈরি করে, আর এই খাবারটা জমা রাখে কে? এই সঞ্চয়ী অঞ্চলে এরা জমা রাখে। সঞ্চয় অঞ্চলের এরা জমা রাখে। আর এদের মধ্যে এই যে এখানে আর্কিগোনিয়ামটা দেখানো আছে, আর্কিগোনিয়াম কি করে? ডিম্বাণু তৈরি করে, যেন শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করে ওরা পরবর্তীতে জাইগোট এগুলা তৈরি করতে পারে। ঠিক আছে। আর একদম নিচে থাকে এটা নিম্নত্বক। এই যে নিচের লেয়ারটাকে বলি কি? নিম্নত্বক। এটাকে নিম্নত্বক বলে। এই নিম্নত্বক থেকে আমরা দেখলাম বহুকোষী স্কেল। এই যে দেখো এটা অনেকগুলো কোষ নিয়ে স্কেল। এরপরে এখানে রাইজয়েড থাকে, মসৃণ অমসৃণ রাইজয়েড থাকে। সো এই রাইজয়েডগুলা আলটিমেটলি ওরা কি করে? পানি বা যে কোনো কিছু শোষণে সাহায্য করে। সো এই গঠনটা তোমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এটা ভালো করে পড়তে হবে সিকিউ এর জন্য। ঠিক আছে, একদম ছবি সহ একে একে লেবেলিং করে এরপরে পারলে 2-3 লাইন লিখবা, যেগুলো ভাইয়া মুখে বললাম এগুলো বইয়েও আছে। এই লাইনগুলো একটু জাস্ট ব্যাখ্যা করবা, কি ঘটে কি ঘটে না। এই যে যেমন দেখো এইখানে বলে দিছে, এখানে ব্যাপারগুলো আছে। ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল। কেন আত্তীকরণ? কারণ এরা খাবার তৈরি করে, এরা খাদ্য তৈরি করে, খাদ্যগুলো পরবর্তীতে শক্তি তৈরি করে। সো এই জন্য এই অঞ্চলটাকে আত্তীকরণ অঞ্চল বলে। এখানে বায়ু প্রকোষ্ঠ থাকে, এরপরে বায়ু ছিদ্র থাকে, এটা আমরা পড়েছি তাই না? আচ্ছা, এরপরে বলছে বর্ণহীন একসারি কোষ দিয়ে ঊর্ধ্বত্বক গঠিত। এই যে এইটাতে তার ঊর্ধ্বত্বক, এই যে বর্ণহীন একসারি কোষ, এই যে এগুলো হচ্ছে বর্ণহীন, উপরের এগুলো থাকে, এখানে কোনো বর্ণ থাকবে না। এই যে এই কোষগুলো, তখন এই যে এরকম দেখো, এদের এখানে কোনো ক্লোরোপ্লাস্ট বা এইসব কিছু থাকবে না। এই যে একসারি বর্ণহীন, এই যে উপরের তো কোষগুলো দেখছে, এগুলো হচ্ছে ঊর্ধ্বত্বক। উপরের একদম ত্বকটা গঠন হয়েছে বর্ণহীন কোষ। এদের কোনো ক্লোরোপ্লাস্ট নাই, দেখো এদের কোনো ক্লোরোপ্লাস্ট নাই, ফাঁকা। সো এদেরকে বলা হয় বর্ণহীন কোষ। আচ্ছা, সঞ্চয়ী অঞ্চলে কি বলছে দেখো, এটা যে ভাইয়া যে বললাম এখানে প্যারেনকাইমা কোষ থাকে, ভাইয়া বলেছিলাম এখানে প্যারেনকাইমা কোষ থাকে। এই কোষগুলো আলটিমেটলি কি করে? শ্বেতসার কণা জমা রাখে। সহজ, এতটুকু জানলেই হবে, এতটুকু লিখলেই হবে, যেটা শ্বেতসার কণা জমা রাখে। ওকে, নিম্নত্বক, এখানে স্কেল থাকে, এই যে দেখো বহুকোষী স্কেল। হ্যাঁ, আবার রাইজয়েড থাকে দুই ধরনের, মসৃণ ও অমসৃণ। মসৃণ ও অমসৃণ। ঠিক আছে, তাহলে আমরা যা শিখলাম, যা ছবিতে দেখলাম, সেটাই আমরা বাস্তবে এখানেও পড়তেছি। এবার শো জনন, এগুলো তেমন কিছু লাগে না, এখানে কিছু নাই। যৌন জননে খালি জানো ওর পুং জননকে কি বলে, স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম, বারবার আমরা বলছি পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, এটা মুখস্থ করে ফেলবা। এদের যে শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? 2 ফ্লাজেলা বিশিষ্ট। কয় ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু? 2 ফ্লাজেলা। আমরা বলেছিলাম যে এদের যৌন জননে এদের শুক্রাণু চলাচল করতে পারে, কিন্তু ডিম্বাণুটা নিশ্চল থাকে। সো এইখানে দেখো 2 ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু থাকে, এই যে ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়ামে নিশ্চল ডিম্বাণু উৎপন্ন হয়। এখানে বলছে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করবে? পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে ফাইন। এই তাহলে পরিবেশ দূষণের, তোমাদের এটা এমসিকিউতে আসতে পারে, এটা রিটেনে আসার মতো কিছু না। পরিবেশ দূষণের সূচক হিসেবে কে কাজ করে? রিক্সিয়া। কারণ পরিবেশ যখন দূষিত হয়, পরিবেশ, কারণ মাটি এবং পানি, খেয়াল করো রিক্সিয়া এমন একটা উদ্ভিদ, ও তো উভচর, মাটিতেও থাকতে পারে পানিতেও থাকতে পারে। সো যখন মাটি এবং পানি দূষিত হবে, তার মানে রিক্সিয়া মারা যাবে, রিক্সিয়া থাকবে না। সো তখনই বোঝা যায় যে মাটি এবং পানি অর্থাৎ পরিবেশ দূষিত। কারণ পরিবেশ বলতে আমরা কি বুঝি? মাটি, পানি, বাতাস, এগুলোই। সো যখন আমি দেখবো যে মাটি পানি এরা দূষিত, তার মানে রিক্সিয়া নাই, এবং রিক্সিয়া নাই মানে এখানে পরিবেশটা দূষিত। সো এইটাকে বলছে পরিবেশ দূষকের সূচক।
সূচক হিসেবে আমরা দেখতে পারি। তো এই ছিল হচ্ছে ব্রায়োফাইটা নিয়ে বিস্তারিত। ব্রায়োফাইটার কি কি লাগবে, থ্যালাসটা তোমাদের বেশি প্রয়োজন এবং বৈশিষ্ট্যটা প্রয়োজন। তো দুইটা জিনিস ভালো করে বুঝাইছি, যেগুলো এমসিকিউতে আসতে পারে, কি কি লিখবা, বই থেকে কতটুকু লাইন পড়বা সেটাও ভাইয়া বলে দিছি। এতটুকু পর্যন্ত পড়লে ব্রায়োফাইটা তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসবে আমাদের টেরিডোফাইটা। ওকে, সো আমরা এখন টেরিডোফাইটা নিয়ে আলোচনা করব। ওকে, টেরিডোফাইটা দেখো, আমরা ব্রায়োফাইটা বলেছি, ব্রায়োফাইটার কি কি লাগবে, কোন জায়গাগুলো আসবে এবং সামনেও কি কি আসতে পারে সেগুলো নিয়ে বলা হয়েছে। সো টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয় উদ্ভিদ, তো তোমরা অনেক নাম শুনেছো, ফার্নের নাম শুনেছো, কিন্তু ফার্ন কি জিনিস সেটা অনেক ক্ষেত্রে আমাদের হয়তো ক্লিয়ার হয় নাই, যে ফার্ন কারা, কাদেরকে ফার্ন বলি আমরা, সেগুলো নিয়ে হয়তো একটু কম ক্লিয়ার হয়েছে। সো ফার্ন হচ্ছে আসলে এই টেরিডোফাইটাই। ওকে, টেরিডোফাইটার যত উদ্ভিদগুলোকে আমরা দেখবো তাদেরকেই ফার্ন উদ্ভিদ বলা হয়। তো এদের অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো আমাদের সৃজনশীল আসতে পারে, এমসিকিউতে তো আসবেই। তো প্রথমত দেখো, এই যে ফার্ন, ঠিক আছে, হ্যাঁ, ফার্ন বা এই যে আমরা টেরিডোফাইটা কথাটাকে বলতেছি, এই টেরিডোফাইটার শব্দের উৎপত্তি আসছে গ্রিক শব্দ টেরন থেকে, যার অর্থ পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। মানে এখন পক্ষল উদ্ভিদ মানে কি, ওদের পাতাগুলো পক্ষল বিশিষ্ট, অর্থাৎ দুই দিকে পাতা থাকবে, এরকম এরকম দুই দিকে পাতা থাকবে, এদেরকে বলা হয় পক্ষল উদ্ভিদ। ঠিক আছে, এই যে দুই দিকে পাতা থাকবে এদেরকে কি বলে, পক্ষল উদ্ভিদ। আচ্ছা, তো টেরিডোফাইটা হচ্ছে সেরকমই একটা উদ্ভিদ। এদেরকে আবার বলা হয়, দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। কি বলা হচ্ছে, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। কেন? কারণ টেরিডোফাইটা, এই যে টেরিডোফাইটা, এদের কি আমরা বলছি অপুষ্পক। এটা শুরুতেই আমরা বলেছি যে এদের ফুল হবে না, এদের কি হবে না, ফুল থাকবে না। সো এরা অপুষ্পক এবং এদের দেহে কি আছে, ভাস্কুলার টিস্যু। এদের দেহে কি আছে, ভাস্কুলার টিস্যু আছে। সো ভাস্কুলার টিস্যু আছে, এজন্য এদেরকে আমরা কি বলতেছি, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। কি বলা হচ্ছে, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। বাংলাদেশ থেকে 41 গোত্রের 195 প্রজাতির টেরিডোফাইট নথিভুক্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে কত কত গোত্রের, 41 গোত্রের 195 প্রজাতির টেরিডোফাইট নথিভুক্ত করা হয়েছে। ওকে, ফাইন। এরপরে বলা হচ্ছে, এবার দেখো টেরিডোফাইটার বৈশিষ্ট্য নিয়ে। তো টেরিডোফাইটার বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করব, তো দেখো প্রথমত এরা কি অপুষ্পক ও অবীজী উদ্ভিদ। অপুষ্পক ও অবীজী উদ্ভিদ, ওদের প্রধান দেহটি স্পোরোফাইট বা রেণুধর। ঠিক আছে, তাহলে এরা কি অপুষ্পক ও অবীজী উদ্ভিদ। এরপরে বলছে এদের প্রধান দেহটা কেমন, স্পোরোফাইট হবে, তার মানে এরা ডিপ্লয়েড। সহজ কথা, আমরা ব্রায়োফাইটাই পড়েছিলাম যে হ্যাপ্লয়েড ছিল, তাই না, গ্যামেটোফাইটিক। কিন্তু টেরিডোফাইটা এরা কিন্তু স্পোরোফাইট বা আমরা যেটাকে বলি ডিপ্লয়েড জাতীয়। আচ্ছা, গেল 3 নম্বর, এদের বলছে গ্যামেটোফাইটিক পর্যায়কে বলা হয় প্রোথেলাস। নামটা খেয়াল রাখো, গ্যামেটোফাইটিক। ওদের দেহটা মূলত, আমরা যে টেরিডোফাইটার মূল দেহটা সেটা কিন্তু স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড, কিন্তু ওদের ভিতরেও তো গ্যামেটোফাইটিক ধাপ থাকবে। একটা সময় আসবে যখন ওরা গ্যামেটোফাইটিক হবে, তাই না, হ্যাপ্লয়েড হবে জননাঙ্গ বা জনন কোষের টাইমে। সো ওদের গ্যামেটোফাইটিক পর্যায়টাকে বলা হয় প্রোথেলাস। কি বলা হচ্ছে, প্রোথেলাস। আচ্ছা, তো এই যে প্রোথেলাস, হ্যাঁ, এই যে প্রোথেলাস, এই প্রোথেলাস গেল, এটা নিয়ে আমরা অনেক কিছু শিখবো। আচ্ছা, এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, ভেরি ইম্পর্টেন্ট। এরা কিন্তু থ্যালয়েড না, ব্রায়োফাইটা ছিল থ্যালয়েড, যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, বাট এদেরকে করা যায়। এদের ভাস্কুলার টিস্যু আছে, কারণ ওদের জাইলেম ফ্লোয়েম আছে। ব্রায়োফাইটাতে সেটা ছিল না, তার মানে ওদের আছে, ওদের জাইলেম ফ্লোয়েম আছে, ওদেরকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। আচ্ছা, এদের ভ্রূণ সৃষ্টি হয়, কি বলছে, এদের ভ্রূণ সৃষ্টি হবে। আচ্ছা, 7 নম্বর, অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। এটা কিসে রূপান্তরিত হয়, কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। এরপরে বলছে ওদের কাণ্ডটা রাইজোম কেন, রাইজোম হচ্ছে একটু মোটা চওড়া গোলাকার কাণ্ড, এটাকে কি বলে, রাইজোম বলে। এই জিনিসটাকে কি বলে, এই গোলাকার মোটা কাণ্ডকে বলা হয় রাইজোম। আচ্ছা, ফাইন। এরপর ওদের যে স্পোর থাকে, স্পোরগুলা সম আকৃতির হতে পারে, অসম আকৃতিরও হতে পারে, মানে সমান সমান আকৃতির হতে পারে, আবার বড় ছোট হতে পারে। সো এইটাকে বলা হচ্ছে যে ওদের স্পোর দুই রকমেরই হতে পারে। আচ্ছা, 9 নম্বর পয়েন্টে আসো, এদের জননাঙ্গ বহুকোষী। এদের জননাঙ্গ বহুকোষী এবং এদের চারদিকে বন্ধা কোষের
বেষ্টনী থাকে, একটা মানে জনন কোষের চারপাশে বন্ধা কোষ। বন্ধা কোষ মানে কি, এবার আসি আমরা এই জায়গাটাতে। বন্ধা কোষ হচ্ছে যে কোষগুলার বিভাজন হতে পারবে না। বন্ধা কোষ অর্থ কি, যেই কোষগুলার বিভাজন হতে পারে না তাদেরকে আমরা বলি বন্ধা কোষ। তো ওদের যে জননাঙ্গ এটা তো বহুকোষী, ঠিক আছে, এদের চারপাশে আবার কি থাকবে, এই যে বন্ধা কোষের আবরণ থাকে, মানে যেগুলো আর বিভাজিত হতে পারে না। আচ্ছা, এদের পুংগ্যামেট সচল হবে, অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয়। পুংগ্যামেটটা অ্যান্থেরিডিয়ামে থাকে, স্ত্রী গ্যামেটটা নিশ্চল, ওই আগের মতোই ব্রায়োফাইটার মতোই, দেখো এদেরকে আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। ফাইন, এটা বোঝা গেল, এগুলো আগেও পড়ছো, ব্রায়োফাইটাতেও ছিল যে আর্কিগোনিয়ামে কি হয়, ডিম্বাণু তৈরি হয়, অ্যান্থেরিডিয়ামে কি তৈরি হবে, এই যে পুংগ্যামেট বা সচল শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, এটা গেল। এরপরে বলছে জননাঙ্গের চারপাশে বন্ধা কোষ থাকে, মানে এমন কোষ দিয়ে আবৃত থাকে জননাঙ্গ যে কোষগুলা বিভাজন হতে পারে না, বন্ধা। হ্যাঁ, ওরা এমনই, ওরা আজীবন এমনই থাকবে, ওদের কখনো বিভাজন বা ওরা কিছুই করতে পারবে না। আচ্ছা, গেল। তাহলে আমরা ওদের কাণ্ডটা পড়লাম, স্পোর কেমন হতে পারে, মূল কাণ্ড পাতা আছে কিনা, ভাস্কুলার টিস্যু আছে কিনা, স্পোরোফাইটিক দশাটাকে কিরকম থাকে, হ্যাপ্লয়েড সরি ডিপ্লয়েড, গ্যামেটোফাইটিক দশাটাকে বলা হয় প্রোথ্যালাস। এগুলো আমরা জানলাম। এবং একটা ইম্পর্টেন্ট কথা বলছে, জীবন চক্রে সুস্পষ্ট হেটেরোমরফিক যৌনুক্রম বিদ্যমান। আচ্ছা, যৌনুক্রম মানে কি, যৌনুক্রম এটা নিয়ে পরেও আলোচনা আছে। যৌনুক্রম মানে হচ্ছে ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা, মানে একটা উদ্ভিদের জীবনকালে কখনো তার ডিপ্লয়েড দশা থাকে, তারপরে আবার হ্যাপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশার পরে আবার ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশার পরে আবার হ্যাপ্লয়েড দশা। সো এই যে চক্রটা চলে এইটাকে বলে কি, যৌনুক্রম। এটাকে কি বলে, যৌনুক্রম। তাহলে জীবন চক্রে আমরা হেটেরোমরফিক যৌনুক্রম দেখতে পাই। সো যৌনুক্রমটা হচ্ছে যে ডিপ্লয়েড দশার পরে হ্যাপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশার পরে ডিপ্লয়েড দশা, এটাকে যৌনুক্রম বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গেল। হেটেরোমরফিক কেন, এখন আসে হেটেরোমরফিক, এটাও পরে আলোচনা আছে। অর্থাৎ ওর যে ডিপ্লয়েড দশা, দেখা গেল ডিপ্লয়েড দশাটা অনেক লম্বা সময়, বাট হ্যাপ্লয়েড দশাটা অনেক অল্প সময় ধরে হয়। ওকে, অল্প ছোট আকৃতির, ছোট। আর ডিপ্লয়েড দশাটা অনেক বড় আকারের। সো এই যে বড় ছোট এই জিনিসটাকে বলা হচ্ছে হেটেরো। হেটেরো মানে কি, অসম। সো বলা হচ্ছে হেটেরোমরফিক যৌনুক্রম। তো জিনিসটা হচ্ছে যে হেটেরোমরফিক যৌনুক্রমে আমরা বলতেছি যে এই যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দশা, এইখানে আমরা কি বলতেছি যে ডিপ্লয়েড দশার পরে হ্যাপ্লয়েড আসে, হ্যাপ্লয়েডের পরে ডিপ্লয়েড আসে, এটা একটা অসম। কেমন, এটা অসম। সো এই জন্য এটাকে বলা হয় হেটেরোমরফিক। হেটেরো মানে হচ্ছে ভিন্ন আকারের, মরফো মানে আকার। সো ভিন্ন আকারের যৌনুক্রম এখানে দেখা যায়, যে একটা আকার বড়, একটার আকার ছোট, মানে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মধ্যে। এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা আছে, ওটা তখন গেলে তোমরা পড়তে পারবা। সো এই টেরিডোফাইটার বৈশিষ্ট্য কিন্তু আমাদের সিকিউতেও আসে, এটা সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গাতেই লাগবে। সো এটা ভালো করে পড়তে হবে, সিকিউর বৈশিষ্ট্যগুলা একটু প্র্যাকটিস করবা কিছুদিন, যে দেখবা ব্রায়োফাইটার সাথে অনেক মিল আছে, তবে কিছু জায়গায় অমিলও আছে। এই যেমন জননাঙ্গগুলো, এগুলো মিল আছে, আবার অমিল কোথায়, এই যে স্পোরোফাইটিক দেহ, এরপরে ওদের ভাস্কুলার আছে, ওদের মূল কাণ্ড পাতা আছে, এগুলা একটু পার্থক্য করা যায় ব্রায়োফাইটার সাথে। আচ্ছা, এখন আসো টেরিডোফাইটার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে টেরিস। এখানে কিন্তু উচ্চারণ হবে টেরিস, অনেকে পিটাকে উচ্চারণ করো, পি হবে না, এখানে পি এর উচ্চারণ উজ্জ, সো এটার নাম হবে টেরিস। তো টেরিস উদ্ভিদ যেটা কিনা এই টেরিডোফাইটার মধ্যে একটা। তো এইটারও অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য বৈশিষ্ট্যগুলা, সিকিউ প্লাস এমসিকিউ। সিকিউ এর জন্য এটা 2 স্টার, মানে বৈশিষ্ট্যগুলো কি একটু 2 স্টার দিয়ে রাখবা, মানে এগুলো মাঝে মাঝে বোর্ডে আসছে। সো নট গ্যারান্টি যে আসবেই 100%, এরকমও না, বাট যে কোনো সময় একটু কঠিন করতে চাইলে দিতে পারে। তো দেখো টেরিসের বৈশিষ্ট্য, সহজ কথা, টেরিডোফাইটার সাথে অনেক মিল থাকবে, কারণ টেরিস তো টেরিডোফাইটারই একটা উদ্ভিদ। সো দেখো, প্রথমত দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। দেহটা কি, মূল কাণ্ড পাতাস, হ্যাঁ, মূল থাকবে, কাণ্ড থাকবে, পাতা থাকবে। ওকে, ওদের কাণ্ডটা কেমন, রাইজোম। হ্যাঁ, রাইজোম কাণ্ড। তো রাইজোম কাণ্ড মানে বুঝো, রাইজোম কাণ্ড মানে হচ্ছে ভাই কাণ্ডটা এরকম গোল হয়। রাইজোম কাণ্ডটা কেমন হয়, এরকম গোল, এরকম একটা কাণ্ড থাকবে। হ্যাঁ, এটাকে বলে রাইজোম কাণ্ড। ওদের কাণ্ডটা এমন। রাইজোম র্যামেন্টা নামক শল্কপত্র দিয়ে আবৃত থাকে। তাহলে এই রাইজোম কাণ্ডটা একটা পাতলা আবরণ থাকে, যেটাকে বলে র্যামেন্টাম। কি বলা হচ্ছে, র্যামেন্টাম। ঠিক আছে, এটা শিখে রাখো, র্যামেন্টা। আচ্ছা, ওদের পাতা যৌগিক, কিন্তু কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। কি বলছি, পাতাটা কেমন, ওদের নর্মালি পাতাটা হচ্ছে এরকম যৌগিক, পক্ষল যৌগিক বলে,
মানে মনে করো এরকম পাতা থাকবে, ওদের নর্মালি পাতা এরকম, ঠিক আছে, এরকম যৌগিক মানে উভয় পাশে পাতা থাকবে, ঠিক আছে, এরকম উভয় পাশে পাতা থাকবে যৌগিক। কিন্তু বলছে কচি অবস্থায়, যখন ছোট অবস্থায় তখন আবার পাতাটা কুণ্ডলিত থাকে, এরকম থাকে, ঠিক আছে। তাহলে কচি অবস্থায় পাতা কুণ্ডলিত। আচ্ছা, এদের সব স্পোর একরকম, হোমোস্পোরাস, মানে স্পোরগুলা একই রকম। আমার এখানে এসি নাই, আমি গরমে ক্লাস নিচ্ছি, ক্লাসটা শুট করতেছি, তো বাট তোমরা যেন একটু বুঝো, তোমাদের সুবিধার্থে ভাইয়া এই জিনিসটা নিচ্ছি, কারণ সময় নেই আসলে আমাদের, তাই না? আচ্ছা, স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে এখানে সোরাস তৈরি করে। আচ্ছা, এখন সোরাস কি? সোরাস হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। তাহলে এখন স্পোরাঞ্জিয়াম কি? স্পোরাঞ্জিয়াম কি? এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য। স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া এটা কি? স্পোরাঞ্জিয়াম হচ্ছে মনে করো ওর ভিতরে এরকম একটা গঠন, হ্যাঁ, এরকম একটা গঠন যার ভিতরে কি থাকে, এরকম কোষ থাকে যেগুলো থেকে স্পোর তৈরি হয়। তাহলে স্পোরাঞ্জিয়াম হচ্ছে, স্পোরাঞ্জিয়াম যে কোষ থেকে স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম কি? যে কোষ থেকে স্পোর তৈরি হয়। এই স্পোর পরবর্তীতে নতুন টেরিস তৈরি করতে, নতুন টেরিস উদ্ভিদ তৈরি করতে সাহায্য করে। যে কোষ থেকে স্পোর তৈরি হয় তাকে বলে স্পোরাঞ্জিয়া। আর সোরাস হচ্ছে এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। স্পোরাঞ্জিয়ামের কি? এটা গুচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। এখন আসো স্পোরাঞ্জিয়ামটা কি? এটা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। এবার এই যে স্পোরাঞ্জিয়াম যেটা থেকে স্পোর তৈরি হয়, হ্যাঁ, এটা পরেও পড়বা, একটু পরে আছে। এই স্পোরটা কি? স্পোরাঞ্জিয়ামটা একটা এরকম পাতার ঢাকনি। মনে করো এটা একটা পাতা, ঠিক আছে, এটা একটা পাতা, এই যে এরকম, মনে করো এরকম একটা পাতা আছে, ঠিক আছে, এরকম একটা পাতা। এই পাতার এই যে দেখো এইখানে মনে করো স্পোরাঞ্জিয়াটা, এখানে স্পোরাঞ্জিয়া, এই স্পোরাঞ্জিয়াটাকে ঢেকে রাখছে না? এই পাতাটা এইভাবে এসে ঢেকে রাখছে। তো এই যে ঢেকে রাখছে পাতার এই অংশটা, এইটাকে বলা হয়, এই পাতার এই ঢেকে দেওয়া পাতার এইটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। ফলস ইন্ডুসিয়াম, ইন্ডুসিয়াম মানে ঢাকনা। তাহলে এই যে ইন্ডুসিয়াম মানে এটা পাতাটাকে কি করছে? এভাবে ঢেকে রাখতেছে। মানে অ্যাকচুয়ালি কি এটা কোনো ঢাকনা? এটা কি আলাদা কোনো ঢাকনা? না, এটা কিন্তু পাতারই একটা অংশ, পাতার একটা অংশ, বাট দেখে মনে হচ্ছে যে এইটা একটা কি, এই জায়গাটা একটা ঢাকনার মতো। তো এই জন্য নাম এসে গেছে ফলস। ফলস মানে এটা একটা ফলস ইন্ডুসিয়াম, মানে নকল ঢাকনা। কারণ এটা তো আসলে ঢাকনা না, এটা তো পাতাটা, পাতাটা কি হয়েছে, এই পাতাটা এমনি বেঁকে গেছে, এই যে এরকম হয়ে গেছে, এই যে পাতাটা বেঁকে গেছে, সো এটা একটা ঢাকনার মতো কাজ করতেছে, যেটার ইংরেজি ঢাকনা এখানে ইন্ডুসিয়াম বলা হচ্ছে। সো এই ফলস ইন্ডুসিয়াম কেন বলা হলো? কারণ এটা নকল পাতার মতো, ঠিক আছে, নকল ঢেকে রাখছে, নকল পাতার মতো এইভাবে ঢেকে রাখছে, ফলস ইন্ডুসিয়াম, ফলস ইন্ডুসিয়াম। প্রোথেলাস সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। তাহলে এই যে টেরিসের যে প্রোথেলাসটা থাকে, যেটা ওর গ্যামেটোফাইটিক ধাপ, প্রোথেলাস, যেটা স্পোর থেকে তৈরি হয়, মানে এ কি করে আমি বলি তোমাকে, টেরিস উদ্ভিদ থেকে আগেই স্পোর তৈরি হয়, বুঝছো? একটা স্পোর তৈরি করলো, এই যে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হয়। এই স্পোরটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে সে প্রোথেলাস তৈরি করে, ঠিক আছে, একটা প্রোথেলাস, একটা বিশেষ গঠন, আমরা পরে পড়ব। এই প্রোথেলাসটা তৈরি করে, এই প্রোথেলাস এর ভিতরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, প্রোথেলাসের ভিতরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, ওই শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করে পরবর্তীতে, ঠিক আছে, ওই জাইগোট থেকে নতুন টেরিস উদ্ভিদ পরবর্তীতে আসে। তার মানে এখানে দেখো স্পোর থেকে প্রোথেলাস, প্রোথেলাসের পরে ভিতরে যৌন জনন হয়। তো এটাই বলছে এখন এই যে প্রোথেলাসটা কেমন, যেটা গ্যামেটোফাইটিক মানে স্পোর থেকে তৈরি হয়েছে, সেটা সবুজ হয়, হৃৎপিণ্ড আকৃতির হয় এবং সহবাসী। সহবাসী মানে কি? তার এখানে মানে পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ দুটোই থাকে। তাহলে এই প্রোথেলাসের ভিতরে কি থাকে? পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ দুটোই থাকে, এজন্য এটাকে বলছে সহবাসী। এদিকে এটা হৃৎপিণ্ডাকার, সবুজ। আচ্ছা গেল, পাতায় কি থাকে বলতো? র্যাকিস থাকে। পাতায় কি থাকে? র্যাকিস। মানে ওদের এই যে পাতার সাথে পাতার ভিতর দিয়ে এরকম ছোট্ট চিকন একটা কাণ্ড চলে গেছে, তাহলে এইটাই বলছে র্যাকিস। হ্যাঁ, ছোট্ট এরকম হালকা কাণ্ডের মতো চলে গেছে, এই যে এরকম দেখা যায় এই যে পাতার মধ্যে, এই যে দেখো এই যে এই জিনিসটা হচ্ছে র্যাকিস।
এই যে র্যাকিস, ছোট্ট দেখো নীল কালার করতেছি আমি এখানে, এই যে এটা একটা টেরিস উদ্ভিদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে মাঝখান দিয়ে দেখো এটা হচ্ছে র্যাকিস, ঠিক আছে, এই র্যাকিস। ওকে, তো এই জিনিসগুলাই তোমার এইখানে পড়তে হবে, ঠিক আছে। টেরিস উদ্ভিদ এটা কি, এটা ভাস্কুলার থাকে, এটা তো আমরা আগেও পড়ছি যে জাইলেম ফ্লোয়েম ওর থাকবে। তো আমাদের এই বৈশিষ্ট্যগুলা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা সিকিউতেও আসতে পারে টেরিসের, এবং এগুলো এমসিকিউ আসতে পারে। কিরকম, যে তোমারে বলবে যে ওর কাণ্ড কি ধরনের কাণ্ড, টেরিসের রাইজোম কাণ্ড, রাইজোম কি দিয়ে আবৃত থাকে, র্যামেন্টাম, রাইজোমের যে আবরণটা থাকে বা শল্কপত্রতা থাকে সেটা কি, র্যামেন্টাম। তোমাকে আসতে পারে স্পোরাঞ্জিয়াকে ঢেকে রাখে কোন অংশটি, ফলস ইন্ডুসিয়াম। তোমাকে আসতে পারে প্রোথেলাস, এটা কেমন, টেরিসের যে প্রোথেলাসটা তৈরি হয় সেটা কেমন, তো তুমি ওইখানে অনেকগুলো অপশন থাকতে পারে। তো টেরিসের প্রোথেলাস কেমন, এটা সবুজ কালারের, এটা তোমার হচ্ছে কি করতে পারে, এটা দেখতে কেমন, হৃৎপিণ্ড আকৃতির, এবং এটা সহবাসী, অর্থাৎ ওর ভিতরে পুং জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ দুটোই থাকে, ঠিক আছে। এই দুটোর কথাই বলছে তোমাদেরকে এখানে। আচ্ছা, গেল এটা। তাহলে আর র্যাকিস থাকবে, এগুলাই বলছে তোমাদের। মোটামুটি কচি পাতাটা কেমন থাকে, কুণ্ডলিত থাকে, এরকম বাঁকানো থাকে কচি পাতা। তো এই হচ্ছে টেরিসের বৈশিষ্ট্য, যেগুলো তোমরা আমি মনে করি এখানে যদি 7-8টাও লিখতে পারো এনাফ। সৃজনশীলে যদি 7-8টাও এই বৈশিষ্ট্য লিখতে পারো এনাফ। এটা মাঝে মাঝে সৃজনশীলে আসে, নট অ্যাবাউট যে 100%ই আসবে। তো এইটার পরে আমরা চলে যাব হচ্ছে টেরিসের বেসিক্যালি ওর যে ওর ভিতরে কি কি ধরনের ভাস্কুলার টিস্যু আছে, এরপরে হচ্ছে এর গঠনটা কেমন, বাহ্যিক গঠন কেমন, এগুলোতে আমরা চলে যাব। ওকে, সো আমরা টেরিসের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করতে পারলাম। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হবে হচ্ছে তারপরে, তাই না? ওকে, তো চলো আমরা দেখি এই জায়গা থেকে এরপরে কি কি বলছে, কি যেগুলো আমাদের এমসিকিউ এবং সিকিউ দুই জায়গাতেই দরকার। সিকিউ এর গুলা ভাইয়া ওইভাবে আলোচনা করে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা দেখো, টেরিসকে বলা হয় সানফার্ন উদ্ভিদ, খুব ইম্পর্টেন্ট। কেন সানফার্ন উদ্ভিদ বলা হয়, এগুলো অনেক সময় কখতে আসে। সানফার্ন কাকে বলে, টেরিসকে বলে। টেরিস উদ্ভিদকে কেন সানফার্ন বলা হয়, দেখো ও একটা ফার্ন উদ্ভিদ, কারণ ও টেরিডোফাইটা বিভাগের মধ্যে, মানে টেরিডোফাইটার মধ্যে পড়ে, তাহলে এটা একটা ফার্ন উদ্ভিদ। আচ্ছা জানি, এবং একই সাথে ওকে কেন সান বলা হচ্ছে, সান মানে ও উন্মুক্ত এবং রোদে জন্মাতে পছন্দ করে, মানে খোলা আকাশের নিচে, খোলা জায়গা, ছায়া প্রিয়, ওই যে মানে একটু অন্ধকারাচ্ছন্ন এরকম ছায়াময় এলাকায় ও জন্মাইতে পারে না, পছন্দ করে না। ও জন্মাবে কোথায়, দেখবা যে এটার উপরে কোনো ছায়া নাই, একদম ডিরেক্ট খোলা আকাশের নিচে, রোদ পড়তেছে, অনেক রোদ থাকবে, এমন জায়গায় সে জন্মাতে পছন্দ করে। সো এই যে এই জন্য বলা হচ্ছে সান, মানে সে সানের নিচে সরাসরি থাকতে ভালো লাগে। সো সান ফার্ন, ও রোদে জন্মাতে পছন্দ করে, এজন্য নাম আসছে সান। আর ও একটা ফার্ন উদ্ভিদ, এজন্য ফার্ন, সান ফার্ন। সো টেরিসকে এই জন্য আমরা কি বলি, সান ফার্ন। ওকে, এটা মাথায় রাখতে হবে। একই সাথে এরকম আরেকটা নাম আছে পাম ফার্ন, এটা কার নাম, সাইকাসের। এগুলা কনফিউজ করবা না, সাইকাস উদ্ভিদকে আবার বলা হয় কি, পাম ফার্ন। পাম ফার্ন কেন, কেন সাইকাস উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়, কারণ সাইকাস উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়, এটার পাম এবং ফার্নের মতো পাতা থাকে এবং গোড়াটা, কাণ্ডটা পামের মতো, এই জন্য পাম ফার্ন বলে। ওটা সাইকাস আর এটা হচ্ছে টেরিস। ওকে, আচ্ছা গেল এখানে এটা ব্যাপার। এটা কোথায় থাকে, এটা বিভিন্ন ভাঙা ইট বা স্যাঁতস্যাঁতে জায়গাতেও থাকতে পারে, ভাঙা ইটের প্রাচীরে, এইসব জায়গায় দেখবা দেয়ালের ফাটল থেকে, বিভিন্ন দেয়ালের ফাটল থেকে এরকম টেরিস, তুমি দেয়ালের ফাটলে মাঝে মাঝে দেখা যায় না এরকম লতা পাতার মতো কেমন ছোট ছোট গাছ, এগুলো বেসিক্যালি টেরিস। ওকে, সো টেরিস হচ্ছে এই দেয়ালের ফাটল, দেয়ালে ওইসব জায়গায়, পুরাতন ইটের জায়গা, ওইসব জায়গায় টেরিস জন্মাতে পছন্দ করে। তো আমরা এখন আসব যে টেরিসের দৈহিক গঠনের ব্যাপারে, যে দৈহিক গঠনের এই অংশটুকু কিন্তু আমাদের সিকিউতে অনেক আসবে, ঠিক আছে। এই অংশটা আমাদের এমসিকিউতে অনেক বেশি আসে। তো আমরা একটু দেখি এমসিকিউর মধ্যে এখানে কি। প্রথমত বলছে ওর কাণ্ডটা রাইজোম, গোল একটা কাণ্ড, চওড়া কাণ্ড, এটাকে বলে রাইজোম বলা হয়। আচ্ছা ফাইন, এরপরে আসো যে ওর পাতাটা কেমন, কি বলছে, চিরসবুজ, সবসময় সবুজ থাকবে, কখনো হলুদ কমলা হবে না।
এবং পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে কি, পাতা এরকম দুই দিকেই থাকবে, ঠিক আছে, এরকম দুই দিকে পাতা থাকাকে এটাকে বলা হয় পক্ষল যৌগিক। তাহলে এই টেরিসের দুই দিকে এরকম পাতা থাকে। আচ্ছা, ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ড। এই যে ওর এক একটা পাতা, মনে করো এটা একটা পাতা, এই পাতাটাকে বলা হয়, পুরো পাতাটাকে বলা হয় ফ্রন্ড। আচ্ছা, ফ্রন্ড। এখন এই পাতার যে প্রতিটা খণ্ডক থাকবে, এরকম মনে করো খণ্ডক, ঠিক আছে, এই এক একটা খণ্ডককে বলা হয়, এটা মনে করো একটা খণ্ডক, ঠিক আছে, এইটা একটা খণ্ডক, তাহলে এই খণ্ডকটাকে বলা হয় পিনা। খণ্ডকটাকে কি বলে? পিনা। আর পুরো পাতাটাকে কি বলে? ফ্রন্ড। পুরো পাতাকে বলা হয় ফ্রন্ড। ওকে, খণ্ডককে পিনা। আচ্ছা, এরপরে ওদের এই যে কুণ্ডলিত পাতা, এই যে নর্মালি থাকে কি কচি পাতা, এই টেরিসের কচি পাতাটা এরকম পাকানো থাকে। এই পাকানো যে বিন্যাস, এটাকে বলে সার্সিনেট ভার্নেশন। মানে কচি পাতা কিভাবে বিন্যস্ত থাকে সেটাকে বলা হয় ভার্নেশন। এখন ওর পাতাটা কেমন থাকে? একটু কুণ্ডলিত, এরকম এরকম কুণ্ডলিত থাকে, এজন্য ওর এই বিন্যাসকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন। মনে রাখবা, ওর এটাকে বলা হয়, এই যে কুণ্ডলিত বিন্যাসকে সার্সিনেট ভার্নেশন বলা হয়। ওকে, বিন্যাসটাকে সার্সিনেট ভার্নেশন, বাট এই যে পাতাটা, এই যে কুণ্ডলিত পাতা, এই পাতাটাকে কি বলে? এই পাতাকে বলা হয় ক্রোজিয়ার। এই পাতাকে কি বলা হয়? ক্রোজিয়ার। ঠিক আছে, ক্রোজিয়ার। ওকে, কুণ্ডলিত পাতাকে কি বলে? ক্রোজিয়ার। আর বিন্যাসটাকে বলে সার্সিনেট ভার্নেশন। ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলাই তোমাদের আসবে। ক্রোজিয়ার, এই যে পিনা, এটা আমরা বলেছিলাম যে পাতার প্রতিটা খণ্ডককে কি বলে? পিনা বলে। আচ্ছা, আর ওর যে কাণ্ডটা থাকে, এই কাণ্ডটা কি দিয়ে আবৃত? র্যামেন্টাম দিয়ে আবৃত। কাণ্ডটা কি দিয়ে আবৃত? র্যামেন্টাম দিয়ে আবৃত। এবং ওর যে পাতার নিচের দিকে কি থাকে? সোরাই থাকে। পাতার নিচের দিকে এরকম কি থাকে? সোরাই থাকবে। ঠিক আছে, পরিণত পত্রকে নিম্নতলের কিনারায় এই সোরাই উৎপন্ন হয়। সোরাই উৎপন্ন হয়। ওকে, ফাইন। এবার আসো, এই যে রাইজোমের অন্তর্গঠন, ঠিক আছে, রাইজোম মানে ওর কাণ্ডের ভিতরে যে ভাস্কুলার টিস্যুটা থাকবে, ঠিক আছে, ওর কাণ্ডের ভিতরে যে ভাস্কুলার টিস্যু থাকবে, ভাস্কুলার বান্ডল, তাহলে এই যে ভাস্কুলার বান্ডলটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। এই ভাস্কুলার বান্ডলটাকে কি বলে? হেড্রোসেন্ট্রিক। আমরা পড়েছি যে জাইলেমের মানে ওর এখানে হেড্রোসেন্ট্রিক থাকে, এবং আমরা আগে কিন্তু এটাও পড়েছি যে হেড্রোসেন্ট্রিক মানে টিস্যু চ্যাপ্টারে ছিল, হেড্রোসেন্ট্রিক অর্থ হচ্ছে যে ভিতরে জাইলেম, তার চারপাশে ফ্লোয়েম। তাহলে ভিতরে জাইলেম, তার চারপাশে ফ্লোয়েম, এই বিন্যাসকে কি বলা হয়? হেড্রোসেন্ট্রিক। তার মানে এই যে এখানে ছবিতে দেখো, ওর ভিতরের দিকে জাইলেম, আর ওর চারপাশে এইদিকে, এদিকে কি এগুলা? ফ্লোয়েম। এদিকে কি থাকে? এগুলো হচ্ছে তার ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে চারপাশে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম, এই বিন্যাসটাকে বলে হেড্রোসেন্ট্রিক। তাহলে এই হেড্রোসেন্ট্রিক বিন্যাসটা আমরা কার দেখতে পাই? টেরিসে দেখতে পাই। এটা আমরা টিস্যু চ্যাপ্টারেও পড়েছিলাম উদাহরণ হিসেবে, আবার ওইখানে পড়লা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো ওর পাতার গঠনে। পাতার গঠনে কি বলছে? ওর উপরের, পাতার উপরের দিকে কিউটিকল থাকে। কিউটিকল একটা হচ্ছে একটা চর্বি দিয়ে তৈরি একটা লেয়ার, একটা মোমের মতো লেয়ার, কিউটিকল থাকে। আর পাতার নিচের দিকে থাকে ছিদ্র, অর্থাৎ পত্ররন্ধ্র। নিম্ন ত্বকে কি থাকবে? পত্ররন্ধ্রটা থাকে। এই পত্ররন্ধ্র তোমার কি করে? এই পত্ররন্ধ্র দিয়ে বাতাস বের হয়, বাতাস ঢুকতে পারে, তাই না? তাহলে এই পত্ররন্ধ্রটা থাকে নিম্ন ত্বকে, আর পাতার উপরের দিকে কিউটিকল থাকে। এরপরে বলছে উভয় ত্বকের মাঝখানে মেসোফিল স্তর। এই যে পাতাটা মূলত কি দিয়ে তৈরি? পাতাটা কোন টিস্যু দিয়ে তৈরি? পাতাটা তৈরি হচ্ছে, এই টিস্যুকে বলি আমরা মেসোফিল টিস্যু। পাতার টিস্যুকে মনে রাখতে হবে, পাতার টিস্যুকে বলা হয় মেসোফিল টিস্যু। সো এখানে মেসোফিল টিস্যু থাকবে। ওকে, এবার আসো টেরিসের জননটা নিয়ে। হ্যাঁ, টেরিসের জনন। টেরিসের জীবনচক্রে দুই ধরনের উদ্ভিদ জন্মে। ঠিক আছে, একটা হচ্ছে স্পোরোফাইট, আরেকটা হচ্ছে গ্যামেটোফাইট। দুই ধরনের ব্যাপার আমরা দেখতে পাবো টেরিসের মধ্যে, গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক, দুইটা ব্যাপার আমরা একসাথে দেখতে পাই। এটা নিয়ে আলোচনা থাকবে। স্পোরোফাইট উদ্ভিদে অঙ্গজ ও অযৌন জনন প্রক্রিয়া ঘটে থাকে, এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদে যৌন জনন প্রক্রিয়া ঘটে। তাহলে স্পোরোফাইটিক অর্থাৎ নর্মাল যে টেরিস গাছটা আমরা দেখতে পাই, সেখানে অঙ্গজ জনন ঘটে, অযৌন জননটা ঘটে। কিন্তু যৌন জননটা ঘটে আলাদা প্রোথ্যালাস। হ্যাঁ, কোথায়? প্রোথ্যালাসে আলাদাভাবে যৌন জননটা ঘটে। ঠিক আছে, তাহলে যৌন জননটা ঘটে এই গ্যামেটোফাইটিক অংশ অর্থাৎ প্রোথ্যালাসে,
আর নর্মাল যে টেরিস উদ্ভিদ, যেটা স্পোরোফাইটিক উদ্ভিদ, সেখানে ঘটে অঙ্গজ এবং অযৌন জনন। আচ্ছা, অঙ্গজ জননটা আমাদের কিন্তু জননটা সিকিউতে আসে, টেরিসের জননটা মোটামুটি টুকটাক কিছু জিনিস লাগবে এবং টেরিসের যে জনুক্রম সেটা বেশি আসে। জনন বুঝলে জনুক্রম সোজা। হ্যাঁ, আচ্ছা এখন আসো অঙ্গজ জনন কি হতে পারে। হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় যে ওর শাখাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, সেই শাখাগুলো থেকে নতুন মূল পাতা এগুলো জন্মায়। মানে সহজ কথা, একটা টেরিসের একটা শাখা সেটা যদি আলাদা হয় সেখান থেকে নতুন টেরিস জন্মাতে পারে, এটাকে বলা হয় অঙ্গজ জনন, অর্থাৎ তার নিজের একটা অঙ্গ থেকে নতুন একটা টেরিস জন্মালো। ওকে ফাইন, এখন আসো এই জায়গায় অযৌন জননের ব্যাপারটা। অযৌন জনন কি বলছে দেখো, এই যে অযৌন জননের এখানে টেরিস উদ্ভিদে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। কি সৃষ্টির মাধ্যমে? স্পোর, স্পোর তৈরির মাধ্যমে এটা তৈরি হবে। আচ্ছা গেল, স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন হবে। আচ্ছা, এই যে স্পোরাঞ্জিয়ামটা আমরা বলি, এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয় বলতো? সোরাস। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছটাকে, এই যে এরকম স্পোরাঞ্জিয়াম থাকে, হ্যাঁ, এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। এরকম অনেকগুলা স্পোরাঞ্জিয়াম মিলে একটা সোরাস গঠিত হবে। একটা কি গঠন হবে? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছগুলাকে মিলে সোরাস গঠন হবে। সোরাসগুলা দেখতে কি বর্ণের? বাদামি বর্ণের। সোরাসগুলা দেখতে কি বর্ণের? বাদামি বর্ণের। এমসিকিউতে লাগবে। আচ্ছা, যেই টিস্যু থেকে স্পোরাঞ্জিয়ামটা তৈরি হয়, খেয়াল করো, যে টিস্যু হতে এই যে স্পোরাঞ্জিয়াম, আমি বারবার বলছি স্পোরাঞ্জিয়াম হচ্ছে এমন একটা কোষ যেটা থেকে স্পোর তৈরি হয়। মনে করো একটা থলি, এই থলি থেকে স্পোর তৈরি হবে, তো এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এখন স্পোরাঞ্জিয়াম যেই টিস্যু থেকে তৈরি হয় সেটাকে আবার বলা হয় প্লাসেন্টা বা অমরা। তাহলে সেটাকে কি বলি আমরা? অমরা বা প্লাসেন্টা। আচ্ছা গেল, মনে থাকবে এই টিস্যু ব্যাপারটা। তাহলে আমরা বললাম কি? প্লাসেন্টাম, দেখো এভাবে একটু শিখো। প্লাসেন্টা এটা একটা টিস্যু, এই প্লাসেন্টা টিস্যু থেকে তোমার কি তৈরি হবে? হ্যাঁ, প্লাসেন্টা টিস্যু থেকে তোমার কি তৈরি হবে বলো তো? ওকে দেখো, এটা হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, আর এই স্পোরাঞ্জিয়াম থেকে, এই স্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হবে? স্পোর। সহজ কথা বুঝা গেছে? প্লাসেন্টা থেকে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর। ওকে, এখন আসো এই স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম দেখতে কেমন এগুলো নিয়ে আমরা একটু পরে আসবো। হ্যাঁ, একটু পরে আসবো স্পোরাঞ্জিয়ামের গঠন। তাহলে দেখো এখানে যে এই যে পাতার একটা ঢাকনি অংশ থাকে যেটাকে বলে ফলস ইন্ডোসিয়াম, এটা কি করে? এই যে সোরাসকে ঢেকে রাখে। ওই যে তখন আমরা পড়েছিলাম যে এটা মনে করো পাতা, এই পাতার নিচে কি আছে? সোরাস আছে। পাতার নিচে কি আছে? মনে করো সোরাস, ঠিক আছে, এরকম একটা সোরাস পাতার নিচে। এখন এই সোরাসটাকে, পাতাটা কি হয়? এরকম বেঁকে যায়। পাতাটা কি হয়? এরকম বেঁকে যায়। বেঁকে গেলে কি হয়? সোরাসটাকে ঢেকে রাখতেছে। তাহলে এই যে পাতার যেই অংশটা সোরাসকে ঢেকে রাখে, সোরাস, সোরাস মানে কি? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস গঠন করে। তো সোরাসটা এখানে আছে, আর পাতার এই অংশটা সোরাসকে ঢেকে রাখে। তো এই ঢাকনাটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। ওকে, মনে রাখবা ফলস কেন? কারণ ও হচ্ছে বাস্তবে তো কোনো ঢাকনা না, ও পাতার একটা অংশ, এজন্য এটার নাম ফলস। আর ইন্ডোসিয়াম মানে ঢাকনা। এখন সোরাস যেই পাতা তৈরি করে, যেই পাতা, মনে করো এই পাতাটাতে সোরাস আছে, এইটাতে সোরাস আছে, তাহলে এই পাতাটাকে কি বলবা? এই পাতাটাকে বলবা স্পোরোফিল। এই পাতাটাকে আমরা কি বলবো? স্পোরোফিল। আর মনে করি এই পাতাকে, এই পাতা থেকে সোরাস তৈরি হয় নাই, তাহলে এটাকে স্পোরোফিল বলবো না। কিন্তু যেই পাতা থেকে আমার সোরাস এখানে থাকবে, সোরাস তৈরি হয়, সেই পাতাকে আমরা বলি স্পোরোফিল। তো এখানে অনেকগুলো তথ্য আছে, এই তথ্যগুলো আমাদেরকে মাথায় ঢুকায় ফেলতে হবে। আচ্ছা, এখন আসো একটা স্পোরাঞ্জিয়ামের গঠনে কি কি থাকবে। বৃন্ত বা স্টক আর ক্যাপসিউল অংশে অ্যানুলাস, স্টোমিয়াম এগুলো থাকবে। তো এখানে এমসিকিউ গুলো পড়বা, আমি একটু গঠনটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি একটু এইটার গঠনটা তোমাদেরকে দেখাই, একটা স্পোরাঞ্জিয়ামের গঠন। ওকে, স্পোরাঞ্জিয়ামের গঠনটা একটু বুঝো, তাহলে তুমি অনেক কিছু আইডিয়া করতে পারবা। স্পোরাঞ্জিয়াম, ওকে, তাহলে আমরা এখন কিসের গঠন দেখব? স্পোরাঞ্জিয়ামের গঠন দেখব। আচ্ছা আসো, তো স্পোরাঞ্জিয়ামের এই যে নিচে এরকম একটা কি থাকে বলো? এরকম একটা বৃন্ত থাকে, এটাকে বলে কি? বৃন্ত বা স্টক।
ওকে, এটাকে আমরা বলি বৃন্ত। আচ্ছা, তারপরে এই অংশটা এখান থেকে ওকে এরকম একটা অংশ থাকবে। আচ্ছা, তো এই জায়গা থেকে মনে করো ওকে, এখানে এরকম মোটা একটা লেয়ার থাকবে, মোটা, এই জায়গাটা একটু মোটা থাকবে, ঠিক আছে, এই জায়গাটা কি থাকবে, একটু মোটা থাকবে। আর এই জায়গাটা একটু পাতলা থাকে। ওকে, তো একটু দেখো এই যে পোর্শনটা, এটা তো বৃন্তক, মানে এটা বোটা বোটা, আর এই দিক থেকে আমরা এই উপরের এই অংশ পুরোটাকে বলা হয় ক্যাপসুল। উপরের এই অংশটাকে কি বলে, ক্যাপসুল। ওকে, ক্যাপসুল। এর মধ্যে এই অংশটুকু মোটা, এই অংশটুকু কি হয়, এটার অংশটা একটু মোটা প্রাচীর। সো এই মোটা প্রাচীর যুক্ত এই অংশটাকে বলে অ্যানুলাস। কি বলবো এটাকে, অ্যানুলাস। ওকে, এটাকে বলে অ্যানুলাস। আচ্ছা, আর এই পাতলা অংশটাকে বলা হয় স্টোমিয়াম। এখন তুমি বলো তো কোন অংশটা ছিঁড়ে যাবে, কোন অংশটা ছিঁড়ে যাবে, অ্যানুলাস নাকি স্টোমিয়াম? স্টোমিয়ামটা পাতলা, সো এইটা সাধারণত ছিঁড়ে এই ভিতর থেকে স্পোর বের হয়। তো এই জায়গায় দেখো, হ্যাঁ, এই জায়গায় কি থাকে, এই জায়গাগুলোর ভিতর থেকে স্পোর মাতৃকোষ থাকে, এখান থেকে স্পোর থাকবে। তাহলে এই যে এই কোষগুলা থেকে তোমার কি হবে, স্পোর তৈরি হবে। এই কোষগুলা থেকে কি তৈরি হবে ভাইয়া, স্পোর তৈরি হয়। এই যে স্পোর মাতৃকোষ, এইগুলাকে বলি স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ, এই স্পোর মাতৃকোষ পরবর্তীতে তোমার ওরা কি করে, এখান থেকে বিভাজিত হয়ে এই স্পোর মাতৃকোষগুলো এখান থেকে কি হয়, এরা বিভাজিত হয়। এরা ভাইয়া কি হবে, বিভাজিত হবে। এরা বিভাজিত হয়ে তোমার এরকম স্পোর তৈরি করবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা গেল স্পোরাঞ্জিয়ামের ব্যাপার, এটা গেল স্পোরাঞ্জিয়ামের ব্যাপার। এখন স্পোরগুলা, এই যে স্পোর মাতৃকোষ, এখান থেকে এই স্টোমিয়াম কি হবে, একটা টাইমে ছিঁড়ে যাবে, যখন স্পোরগুলা বের হওয়ার টাইম আসবে, স্টোমিয়াম ছিঁড়ে, এটা ছিঁড়ে স্পোরগুলা এখান দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, আমরা দেখলাম স্পোর কোথায় তৈরি হইলো, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর তৈরি হয়। ওকে, এতটুকু পর্যন্ত আমার মনে হয় না কারো প্রবলেম হবে। এখন দেখো কি বলছে, এই যে স্পোর, এই যে স্পোর মাতৃকোষ এখানে থাকে, এখানে স্পোর মাতৃকোষ থাকে, প্রতিটি স্পোরাঞ্জিয়াম এরকম কয়টা থাকবে, 16টা। কয়টা থাকবে, 16টা মাতৃকোষ থাকে প্রতিটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে। আচ্ছা, এখন তাহলে প্রতিটা স্পোর মাতৃকোষ কি হয়, মায়োসিস বিভাজন হবে। কি ঘটবে এদের, মায়োসিস বিভাজন ঘটবে, রাইট? এখন মায়োসিস বিভাজন ঘটলে প্রতিটা কোষ থেকে 4টা করে স্পোর তৈরি হবে। কয়টা স্পোর তৈরি হবে, 4টা করে স্পোর তৈরি হবে, রাইট? 4টা করে স্পোর। এই 16টা থেকে, প্রতিটা থেকে যদি 4টা হয়, তাহলে 16টা থেকে কয়টা হবে, 16 গুণন 4, 4 16 64, 4 16 64টা স্পোর তৈরি হবে। ঠিক আছে, পরিণত স্পোর গুলো গাঢ় বাদামি বর্ণের। কেমন, গাঢ় বাদামি বর্ণের। ওকে, ফাইন। এবার আসো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইটিক উদ্ভিদে তাহলে আমরা এটা বুঝলাম 64টা স্পোর হবে। এই স্পোরগুলো, এবার আসো এই স্পোরগুলো কি হয় জানো, স্পোরগুলো একটা টাইমে ফেটে যায়, মানে ফেটে এরা বের হয়ে যায়। ঠিক আছে, এরা কি হয়, স্পোরগুলা একটা টাইমে এরা বাইরে বের হয়ে আসে। যখন কখন বের হয়ে আসবে, যখন মনে করো ওই যে স্পোরাঞ্জিয়ামগুলো একটু শুষ্ক হবে, তখন কি হয়, স্টোমিয়ামটা আড়াআড়ি ভাবে ফেটে যায়। স্টোমিয়াম ফেটে গেলে কি হয়, ওই জায়গাটা দিয়ে স্পোরগুলা বের হয়ে আসবে, বের হয়ে আসলো, স্পোর বের হয়ে আসলো কোনো না কোনো ভাবে। এখন এই স্পোরগুলো, এই যে 64 স্পোর, এতগুলো স্পোর, এখন স্পোর কি করবে জানো, এই টেরিসের স্পোরোফাইট থেকে যে সৃষ্ট স্পোর, এটাই হলো গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই যে স্পোর, স্পোর কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এই সৃষ্ট স্পোর এটা কিন্তু ভাইয়া হ্যাপ্লয়েড। এটা কেমন, এটা কিন্তু হ্যাপ্লয়েড এই স্পোর। এইটা থেকেই, স্পোর থেকেই শুরু হয়ে যাবে কি, গ্যামেটোফাইটিক ধাপ। এতক্ষণ কিন্তু ছিল স্পোরোফাইটিক, এই যে ডিপ্লয়েড মাতৃকোষ ছিল, এই মাতৃকোষগুলো কি ছিল, ডিপ্লয়েড ছিল না,
এরা তো ডিপ্লয়েড। কিন্তু এদের যখন মায়োসিস হয়ে এরা যখন স্পোর তৈরি করলো এবং ওই স্পোরটা যখন বের হয়ে আসলো পরিবেশে, স্পোরাঞ্জিয়াম থেকে বের হয়ে আসলো, তখন থেকে এই হ্যাপ্লয়েড স্পোর গ্যামেটোফাইটিক ধাপে প্রবেশ করলো। আচ্ছা, এখন কি করবে এই স্পোর? স্পোর আস্তে আস্তে নিজে অঙ্কুরিত হবে। এই একটা স্পোর, এক একটা স্পোর, প্রত্যেকটা স্পোর কি হবে? ও আস্তে আস্তে পুষ্টি নিবে, আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে অঙ্কুরিত হবে, বিভাজিত হবে, হয়ে সে কি করবে? হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের একটা সৃষ্টি করবে। সে কেমন তৈরি করবে? একটা হৃৎপিণ্ডাকার অংশ তৈরি করবে। ঠিক আছে? তো এই যে হৃৎপিণ্ডাকার একটা অঙ্গ তৈরি করবে, এটাকে বলে ফার্নের গ্যামেটোফাইট। আর এই গ্যামেটোফাইটটাকেই বলা হয় প্রোথেলাস। মনে আছে আমরা পড়েছিলাম প্রোথেলাস কথাটা, টেরিস উদ্ভিদের বৈশিষ্ট্য পড়েছিলাম প্রোথেলাস। প্রোথেলাসটা কি? এই যে স্পোর, এই স্পোরটা বিভাজিত হয়ে বড় হয়ে আস্তে আস্তে এই প্রোথেলাস গঠন করবে। ঠিক আছে? প্রোথেলাস গঠন করবে। এখন প্রোথেলাসের এই বৈশিষ্ট্যগুলো আমরা আগেও পড়েছি, কিন্তু প্রোথেলাসের গঠনটা আমাদের শিখতে হবে। আমাদের কি শিখতে হবে? প্রোথেলাসের গঠন। ঠিক আছে? প্রোথেলাসের গঠন শিখব। চলো, তো প্রোথেলাসটা সবুজ বর্ণের হবে এবং হৃৎপিণ্ডাকার হয়। প্রোথেলাসটা কেমন হয়? সবুজ বর্ণের এবং হৃৎপিণ্ডাকার। তো আমরা একটু দেখি, সবুজ হৃৎপিণ্ডাকার। ওকে, ওকে, একটু হৃৎপিণ্ডের একটু বাঁকাতারা হয়ে গেছে আমাদের। ওকে, ওকে। সো আমরা মোটামুটি একটু কাছাকাছি আঁকলাম, হৃৎপিণ্ডাকার, হৃৎপিণ্ডাকারের একটু দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এরকম হৃৎপিণ্ডাকার থাকে। এরপরে আসো, এখান থেকে কি ঘটবে? এখানে কি কি থাকবে ওর? এই জায়গাগুলোতে, হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু এই যে এরকম ফ্লাস্ক আকৃতির এরকম দেখো ফ্লাস্ক আকৃতির কি থাকে? আর্কিগোনিয়াম। ওকে, এগুলো কি? ফ্লাস্ক আকৃতির। এই যে এগুলোতে ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম থাকবে। এগুলো কি? আর্কিগোনিয়াম। তো চলো আমরা লেবেলিং করি। এটা কি? আর্কিগোনিয়াম, অর্থাৎ তার স্ত্রী প্রজনন অঙ্গ। এটা কি? স্ত্রী প্রজনন অঙ্গ, আর্কিগোনিয়াম। এইটা এই যে মুখের চারদিকে থাকে। আর এই দিকে নিচের দিকে গোলাকার কি থাকে? এই দিকে থাকে হচ্ছে, এই দিকে থাকে অ্যানথেরিডিয়াম। এইদিকে গোল, এগুলো কি? অ্যানথেরিডিয়াম। তাহলে এটা কি? অ্যানথেরিডিয়াম মানে পুরুষ প্রজনন অঙ্গ। এটা কি? তার পুরুষ প্রজনন অঙ্গ। ঠিক আছে? অ্যানথেরিডিয়াম, এটা হচ্ছে তার পুরুষ প্রজনন অঙ্গ। আর এই দিক দিয়ে এগুলোতে কি থাকবে? হ্যাঁ, এইখান দিয়ে তার এইগুলো হচ্ছে রাইজয়েড। ওকে, এই যে নিচের দিকে এগুলো কি? এগুলো হচ্ছে তার রাইজয়েড। তাহলে এই জিনিসগুলো হচ্ছে রাইজয়েড। হ্যাঁ, তাহলে ওদের দিয়ে সে কি করে? এই যে স্পোরটা ধীরে ধীরে বিভাজিত হয়ে, একটা একটু স্পোর ছিল, স্পোরটা বিভাজিত হয়ে এরকম একটা প্রোথেলাস তৈরি করে। এরকম একটা প্রোথেলাস, এই গঠনটা হচ্ছে প্রোথেলাস গঠন। এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইখানে উপরের দিকে থাকবে আর্কিগোনিয়াম, নিচের দিকে গোলাকার অ্যানথেরিডিয়াম, যেটা হচ্ছে পুরুষ জননাঙ্গ। এটার ভিতর থেকে শুক্রাণু তৈরি হবে, এটার ভিতর থেকে ভাইয়া ডিম্বাণু তৈরি হবে। আর নিচের দিকে থেকে রাইজয়েড, যেগুলো কি করে? একটু পানি এগুলা শোষণ করতে সাহায্য করে, পানি টানি। আচ্ছা, আর উপরের দিকে এই যে খাঁজটা দেখতেছো, এই খাঁজটাকে আমরা কি বলি? এই খাঁজটাকে বলা হয় অগ্রজ খাঁজ। উপরের দিকে খাঁজ, অগ্রজ খাঁজ। ওকে, অগ্রজ খাঁজ। এই হচ্ছে ও টোটাল ব্যাপার।
ওকে, সো তোমরা এইখানে দেখতেছিলা যে অগ্রস্থ খাজ আছে, এটা কেমন, এই বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো। বৈশিষ্ট্যগুলো পড়লেই বহুকোষী, স্বতন্ত্র, স্বভোজী, মানে নিজের খাবার সে নিজেই তৈরি করতে পারে, নিজের মতো থাকতে পারে। কেমন গড়, মানে বর্ণের, সবুজ বর্ণের, সবুজ বর্ণের, উভলিঙ্গ বলছে কেন, দেখো ওর নিজের ভিতরে স্ত্রী জননাঙ্গ আছে, পুরুষ জননাঙ্গ ওর ভিতরে থাকে, এবং নিজে নিজে খাবারও তৈরি করতে পারে। আচ্ছা গেল, এরপরে বলছে ওকে সহবাসী উদ্ভিদ, কেন, কারণ ওই যে একই কথা যে ওর ভিতরে দুটোই থাকে, এই জন্য সহবাসী উদ্ভিদ, একই দেহে দুইটা জননাঙ্গই থাকবে। সো এই ছবিটা অনেক সময় সিকিউতে তোমাদের আসে, সিকিউতে এটা ভালো করে পড়বা, ঠিক আছে, সিকিউ এর জন্য এটা ভালো করে ছবিটা এঁকে লেভেলিংটা এইভাবে করে দিবা। আর টুকটাক লেখা তো এগুলা একটু আগে দেখলা, এগুলা লিখলে নাম্বার ফুল পেয়ে যাবা। আচ্ছা, এখন এই যে স্পোর থেকে এই প্রোথেলাস হয়েছে, স্পোরটা খেয়াল করো, স্পোর মানে কি, অযৌন জনন। এই স্পোরটা আসছে কোথা থেকে, টেরিস উদ্ভিদ, টেরিস উদ্ভিদের ওই যে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর আসছে। তার মানে আমরা দেখলাম টেরিস উদ্ভিদ সে অঙ্গজননও করে, অযৌন জননও করায়, কারণ স্পোর তৈরি করতেছে। আর স্পোর মানে কি, অযৌন জনন, এটা তোমরা আগে থেকে জানো, অনেকবার বিভিন্ন জায়গায় পড়া হয়েছে, স্পোর মানেই অযৌন জনন। আচ্ছা, তার মানে টেরিস যে উদ্ভিদটা, ও কি করলো, অঙ্গজননে সাহায্য করলো এবং অযৌন জননে সাহায্য করলো। কিন্তু যৌন জনন, যৌন জনন কি ওই টেরিস উদ্ভিদ সাহায্য করছে? না। যৌন জনন কার ভিতরে হবে, এর ভিতরে হবে, এই প্রোথেলাসের ভিতরে যৌন জনন হবে, কারণ এখানে এই যে স্ত্রী জননাঙ্গ পুং জননাঙ্গ দুইটাই আছে। সো এইখানে প্রোথেলাসের ভিতরে যৌন জনন ঘটবে, ঠিক আছে। তার মানে মনে রাখবা প্রোথেলাস বা এই যে গ্যামেটোফাইটিক ধাপ, প্রোথেলাস মানে কি, এটা কি, তার গ্যামেটোফাইটিক। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্রোথেলাস কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, কি বলবা, প্রোথেলাস ইজ হ্যাপ্লয়েড, কারণ এটা কোথা থেকে তৈরি হয়েছে, স্পোর থেকে তৈরি হয়েছে। স্পোর কি ছিল, হ্যাপ্লয়েড, তাহলে স্পোর থেকে যেই জিনিস তৈরি হবে সেটাও হ্যাপ্লয়েড, বুঝা গেল। তাহলে প্রোথেলাস হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ এটা গ্যামেটোফাইটিক ধাপের একটা সদস্য। আচ্ছা, তো এইখানে এখন যৌন জনন এখানে ঘটবে কিভাবে, এই যে আর্কিগোনিয়াম, অ্যানথেরিডিয়াম, এদের ভিতর থেকে দেখো এখানে কি কি আছে। তো যৌন জননের জন্য ওর আর্কিগোনিয়ামও আছে, এখানে তোমার অ্যানথেরিডিয়ামও আছে, উপরের দিকে আর্কিগোনিয়াম, নিচের দিকে অ্যানথেরিডিয়াম, আমরা একটু আগে ছবিতে দেখেছি। তো এই যে আর্কিগোনিয়াম, দেখো এই আর্কিগোনিয়ামটা কেমন, ফ্লাস্ক আকৃতির। ওকে, এটা তথ্যটা মাথায় রাখবা। এই আর্কিগোনিয়ামে উদরীয় নালিকা কোষ থাকে, মানে ওর আর্কিগোনিয়ামের গঠনটা, এবং ওর যে নালীটা থাকে সেটা ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। ম্যালিক অ্যাসিড, কোন অ্যাসিড মনে রাখতে হবে, এখানে ম্যালিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, এখানে কি থাকবে, ম্যালিক অ্যাসিড থাকবে। তো আমরা একটু দেখি আর্কিগোনিয়ামের গঠনটা, দেখো আর্কিগোনিয়ামের গঠনটা না একটু এইরকম। তো দেখো ওর উপরের এই যে এই জায়গাটায় থাকে ডিম্বাণু, মনে করো নিচের দিকের এই জায়গাটায় থাকে কি, ডিম্বাণু, এই জায়গায় থাকে ডিম্বাণু। ওকে, এই জায়গায় থাকে কি, ওর ডিম্বাণু। আচ্ছা, এটা হচ্ছে একটা আর্কিগোনিয়ামের ছবি। তো এই জায়গায় ডিম্বাণু থাকে, আর এই জায়গায় এগুলো কি, এখানে থাকে তার এই যে কি, এখানে থাকবে এই যে উদরীয় নালিকা কোষ, ঠিক আছে, উদরীয় নালিকা কোষ, এই জায়গাগুলোতে উদরীয় নালিকা কোষ, গ্রীবা নালিকা কোষ, এগুলা। তা আমরা এখানে সহজ করে নালিকা কোষ লিখে দিই, ঠিক আছে, এই যে নালিকা কোষ। ওকে, তাহলে এই উপরের দিকের এগুলা নালিকা কোষ। তো যখন যৌন জননের টাইম হয়, হ্যাঁ, যখন টাইম হবে শুক্রাণু আসতে থাকবে, তখন এটা কি করে জানো, এই আর্কিগোনিয়ামের এই জায়গাগুলা ফেটে যায়, এই জায়গাগুলা ফেটে যাবে, ফেটে ওরা এখানে রাস্তা তৈরি করে দিবে। তখন ওর নিচের দিকে কি আছে, নিচের দিকে আছে তো এখানে ডিম্বাণু, এখানে কি আছে, ডিম্বাণু, ডিম্বাণু, আর এই জায়গাটিতে তখন শুক্রাণুটা প্রবেশ করে, ঠিক আছে। শুক্রাণু মনে করো এই যে এরকম একটা শুক্রাণু আসবে, এই শুক্রাণুটা কোন দিক দিয়ে প্রবেশ করবে, এই নালিকা দিয়ে, যেটা এই জায়গার কোষগুলো ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে গিয়ে এই যে একটা রাস্তা তৈরি করে দিল, তখন এটা এসে এখানে ডিম্বাণুর সাথে মিলন করে, এতটুকুই। আর এই শুক্রাণুটাকে আকর্ষণ করে কে, এই যে এইখানে থাকে, এই নালীতে থাকা ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড কি করে, শুক্রাণুটাকে টেনে নিয়ে আসে, টেনে নিয়ে এসে নিষেধ করায়। ওকে, এতটুকু জানলা। এগুলো এমসিকিউতে ওভাবে দেয় না, বাট হালকা তোমাকে আইডিয়া রাখতে হবে, জেনে নাও, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা। তাহলে আমরা ডিম্বাণুর ব্যাপারটা দেখলাম, যে আর্কিগোনিয়ামের ভিতরে, আর্কিগোনিয়ামের একদম নিচের দিকে ডিম্বাণু থাকে, এই যখন নিষেকের টাইম হয় তখন উপরের এই নালিকা কোষগুলো নষ্ট হয়ে যায়, শুক্রাণুকে রাস্তা করে দেয়, শুক্রাণুকে আসার জন্য রাস্তা করে দেয়। এখন আসে অ্যানথেরিডিয়াম।
অ্যানথেরিডিয়ামটা কি? গোল একটা, হ্যাঁ অ্যানথেরিডিয়াম, রাইট? অ্যানথেরিডিয়াম দেখো, এই যে অ্যানথেরিডিয়াম, পুং জননাঙ্গকে অ্যানথেরিডিয়াম বলা হয়। অ্যানথেরিডিয়াম কেমন হয়? গোলাকৃতির। এর ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকে। কি থাকে? অ্যান্ড্রোসাইট থাকে। তাহলে এইটা হচ্ছে অ্যানথেরিডিয়ামের বিস্তারিত। অ্যানথেরিডিয়াম গোলাকৃতির, এর ভিতরে কি বলছে? 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট থাকবে। তাহলে দেখো আমাদের এই জায়গায় এইটাতে কি থাকবে? এই জায়গায় কি আছে? এই জায়গায় মনে করো বিভিন্ন এই যে মাতৃকোষগুলো থাকে, ঠিক আছে? এগুলাকে বলা হচ্ছে অ্যান্ড্রোসাইট। কয়টা আছে? 50টা। কয়টা আছে? 50টা। ঠিক আছে? এদের ভিতর থেকে শুক্রাণু তৈরি হবে। এই যে প্রতিটা মাতৃকোষ তারা কি করবে? হ্যাপ্লয়েড বিভাজন করবে। হ্যাপ্লয়েড বিভাজনের মাধ্যমে, মানে মায়োসিস বিভাজনের মাধ্যমে তারা হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি করে। হ্যাপ্লয়েড শুক্রাণু তৈরি করবে। এই শুক্রাণু পরে চলে আসবে। চলে এসে কি করবে? এই শুক্রাণু পরে ওই আর্কিগোনিয়ামের ওইখানে চলে আসবে। কার আকর্ষণে? এই যে আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হবে, নিষেক হবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। হয়ে কি তৈরি করবে? জাইগোট তৈরি করবে। ঠিক আছে? হয়ে কি তৈরি করলো? ওরা জাইগোট তৈরি করবে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিস, হ্যাঁ এই জিনিসটা কাজ করলো, দেখছো? এখন আসো নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ নিয়ে আমরা বলবো। জাইগোট বা উওস্পোর স্পোরোফাইটের প্রথম কোষ। এখন আসো কি বলছে? জাইগোট বা উওস্পোর, এটা কি? এটা হচ্ছে ওর প্রথম কোষ। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? জাইগোট। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? এই যে জাইগোট। আচ্ছা, তাহলে জাইগোট বলা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এখন তুমি আসো এদিকে, কি বলতেছি আমরা, দেখো জাইগোট থেকে নতুন কিছু তৈরি হবে। আচ্ছা, এই যে জাইগোট হইলো, এই জাইগোট থেকে আস্তে আস্তে কি হবে? এটা বিভাজিত হবে। এই বিভাজিত হয়ে নতুন একটা ডিপ্লয়েড টেরিস উদ্ভিদ তৈরি হবে। নতুন একটা কি তৈরি হবে? ডিপ্লয়েড টেরিস উদ্ভিদ তৈরি হবে। তাই তো? শেষ? আচ্ছা, নতুন ডিপ্লয়েড টেরিস উদ্ভিদ। এখন এখানে আসো যৌনক্রম নিয়ে আমাদের পড়া। এই টেরিস, তাহলে আমরা দেখলাম যে কি হইল? ওই যে প্রোথেলাসের ভিতরে যৌন জনন হইল, শুক্রাণু ডিম্বাণুর সাথে আসলো, শুক্রাণু গেল ডিম্বাণুর কাছে, গিয়ে নিষেক করলো, নিষেক করে এরা কি করলো? এরা হচ্ছে ভাই জাইগোট তৈরি করলো। কি তৈরি করলো? একটা জাইগোট তৈরি করলো। এই জাইগোট আস্তে আস্তে জাইগোট থেকে নতুন টেরিস উদ্ভিদ তৈরি হলো। আচ্ছা, এখন আসো এই যে জীবন যৌনক্রম, এটা কি? কোন জীবের জীবন চক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড যৌনুর আবির্ভাবকে যৌনক্রম বলে। কি বলছে? যে কোন জীবের জীবন চক্র সম্পন্ন করার জন্য তার ডিপ্লয়েড থেকে এই যে হ্যাপ্লয়েডের ব্যাপারটা, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডের যে ব্যাপারটা, আবার হ্যাপ্লয়েড থেকে যে ডিপ্লয়েডের ব্যাপারটা, এই পর্যায়ক্রমিক এই ব্যাপারটাকে বলা হয় যৌনক্রম। কি বলা হয়? যৌনক্রম। ঠিক আছে? তাহলে ডিপ্লয়েড অংশ যেটা আমরা বলতেছি যে স্পোরোফাইটিক, এবং হ্যাপ্লয়েড অংশ যেটাকে আমরা গ্যামেটোফাইটিক ধাপ বলি। এই যে ওর লাইফের একটা টাইমে কি হচ্ছে দেখো, ওর এই সংজ্ঞাটা মনে রাখবা। যৌনক্রম বলতে কি বুঝো? আমি সহজে বুঝাই দিচ্ছি যে ওর জীবনকালে ও একসময় এত কি ছিল? ডিপ্লয়েড ছিল। দেখো একটু জাস্ট তোমাদের এটা বুঝাই। ওর জীবন চক্রে কি ছিল? এই যে ও ডিপ্লয়েড ছিল, হ্যাঁ, এরপরে ওর ভিতর থেকে কি হইলো? স্পোর তৈরি হইলো। স্পোরটা কি? হ্যাপ্লয়েড। হ্যাঁ, স্পোরটা কি? হ্যাপ্লয়েড। তাহলে এইটা আবার হ্যাপ্লয়েড হয়ে গেল। এই স্পোর থেকে প্রোথেলাস হইলো। প্রোথেলাস গঠন, ওই যে আমরা দেখলাম হৃৎপিণ্ড আকৃতি প্রোথেলাস, সেটাও হ্যাপ্লয়েড। ফাইন। এরপরে ওদের থেকে আবার কি হইলো? জাইগোট হইলো। ওর থেকে কি হইলো? জাইগোট তৈরি হইলো, তাই না? এই যে জাইগোট, সেটা কি? আবার ডিপ্লয়েড। সেটা আবার ডিপ্লয়েড হইলো। এই জাইগোট থেকে নতুন একটা টেরিস উদ্ভিদ তৈরি হইলো। এই জাইগোট থেকে কমপ্লিট একটা টেরিস উদ্ভিদ, সেটাও ডিপ্লয়েড। এই টেরিস থেকে কি হইলো? স্পোর মাতৃকোষ, তাই না? কি হইলো? স্পোর মাতৃকোষ। টেরিস, এই উদ্ভিদের ভিতরে স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ, যেটাও কি নাকি ডিপ্লয়েড। এই স্পোর মাতৃকোষ থেকে এরপরে স্পোর তৈরি হইলো, যেটা হ্যাপ্লয়েড। তাহলে এতটুকু ডিপ্লয়েড। এখন তুমি দেখো ওর এতটুকু পর্যন্ত, দেখো ওর জীবন চক্রে দেখো
এতটুকু এই পাশের এইটুকু অংশ কিন্তু ডিপ্লয়েড, আর এইটুকু অংশ স্পোর থেকে প্রোথেলাস এইটুকু অংশ কিন্তু হ্যাপ্লয়েড। কি হ্যাপ্লয়েড? তাহলে এই যে তার পর্যায়ক্রমিক আবির্ভাব, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডের পরে ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই পর্যায়ক্রমিক ব্যাপারটাকে আমরা বলি যৌনক্রম। এই টোটাল ব্যাপারটা কি আমরা কি বলতেছি বলো? এটাকে বলি আমরা যৌনক্রম। ঠিক আছে ভাইয়া, এই লাইনটুকু পর্যন্ত ইম্পর্টেন্ট, এই বেসিকটুকু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে টেরিসের যৌনক্রম, তাহলে যৌনক্রম ব্যাপারটা বুঝতে পারছে, এখন টেরিসের যৌনক্রম ব্যাপারটা নিয়ে আমরা একটু আসি। টেরিসের যৌনক্রম ব্যাপারটা নিয়ে আমরা একটু আসবো। ঠিক আছে, আচ্ছা আসো। তো প্রথমত আমি একটা টেরিস উদ্ভিদ থেকে শুরু করি। হ্যাঁ, একটা টেরিস উদ্ভিদ তোমরাই বুঝে যাবা, ধাপে ধাপে তোমরাই বুঝে যাবা। চলো, তো একটা টেরিস উদ্ভিদ থেকে আমরা শুরু করি। এরকম, ঠিক আছে, এটা এরকম টেরিস উদ্ভিদ দিয়ে আমরা শুরু করি। ওকে, এরকম একটা টেরিস উদ্ভিদ, একটু এরকম এরকম উদ্ভিদ দিয়ে আমরা শুরু করলাম। পাতাটা একটু আঁকি, টেরিসের মতো পাতা দিই, তাই না? একটু একটু পাতা দিয়ে দিলাম। দেখো, একটা টেরিস উদ্ভিদ, ঠিক আছে, এই যে দুই পাশে পাতা, দেখছো? ওকে, লজিক্যাল। এখন এই পাতার এইখানে কি থাকবে? টেরিস উদ্ভিদের এই জায়গায় একটা পাতায় তোমার কি থাকে? এই যে সোরাস থাকবে। মনে করো এই জায়গার একটা পাতায় কি আছে? এখানে একটা পাতা, ঠিক আছে, এটা মনে করো একটা পাতা। ঠিক আছে, এটা একটা পাতা। এর মধ্য থেকে একটা পাতার নিচে কি তৈরি হলো? এই যে এরকম সোরাস, ঠিক আছে, এরকম সোরাস, এরকম অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। কি এগুলা? স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, ঠিক আছে, এরকম গুচ্ছ। তাহলে এটা কি? এটা হচ্ছে সোরাস, সোরাস গঠন হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার এই সোরাস থেকে কি ঘটলো দেখো তো। এই সোরাসের ভিতরে কি আছে? স্পোরাঞ্জিয়াম আছে। খেয়াল করো, স্পোরাঞ্জিয়াম, এই যে আমরা পড়েছিলাম এরকম স্পোরাঞ্জিয়াম হইল। এরকম স্পোরাঞ্জিয়াম, এটা কি? স্পোরাঞ্জিয়াম, রাইট? এরকম একটা গঠন আমরা দেখছিলাম তখনও, এরকম একটা গঠন হইল। হ্যাঁ, এরকম একটা স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি আছে? এই যে স্পোর মাতৃকোষ আছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা ছিল একটা স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, আচ্ছা, এটা কি ছিল? স্পোরাঞ্জিয়াম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই টেরিস উদ্ভিদ এটা কি ডিপ্লয়েড ছিল না? এটা ডিপ্লয়েড ছিল। খেয়াল করো, সোরাস এইটুকু এগুলোও ডিপ্লয়েড, এটাও কি ডিপ্লয়েডই ছিল। স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ আছে, আছে কিনা? এখান থেকে আমরা একটু পরে দেখবো, এটাও ডিপ্লয়েড, এতটুকু ডিপ্লয়েড। এখন এইখান থেকে কি বের হবে? এখান থেকে কি আছে? স্পোর মাতৃকোষ আছে। খেয়াল করো, এই যে একটা কি আসলো? একটা স্পোর মাতৃকোষ। এটাকে কি বললাম? স্পোর। এই স্পোরাঞ্জিয়াম থেকে কি তৈরি হয়? এর ভিতরে কি থাকে? স্পোর মাতৃকোষ থাকে। এটা আমরা জানি, এটা আমরা তখনও পড়েছি যে স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকে, প্রায় 16টার মতো বলা হয়েছে থাকে। সেখান থেকে তাহলে আমার 64টা স্পোর তৈরি হবে মায়োসিস বিভাজনের মাধ্যমে। ওকে, তাহলে এই স্পোর মাতৃকোষও কি? ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড, খেয়াল রাখতে হবে। ওকে, ফাইন। এবার আসো এইখান থেকে তারপরে যদি আমরা যাই, এই স্পোর মাতৃকোষ কি হয়? এই স্পোর মাতৃকোষে ভাই মায়োসিস বিভাজন ঘটে। স্পোর মাতৃকোষে কি হয়? স্পোর মাতৃকোষ থেকে মায়োসিস বিভাজন ঘটে। তো মায়োসিস বিভাজন ঘটে কি তৈরি হবে বলো? একটা স্পোর, এরকম স্পোর চারটা, মানে একটা থেকে চারটা হয়, তাই না? একটা থেকে কি হয়? চারটা হয়, একটা থেকে এরকম চারটা হয়। তাহলে এইটাকে আমরা বলতেছি স্পোর টেট্রাড, মানে টেট্রাড মানে চার, টেট্রা মানে কি? চার। এই যে স্পোর টেট্রাড, তার মানে এই স্পোর গুলা মায়োসিস বিভাজন যখন হয় আমরা জানি ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড হয়। তাহলে এখানে এটাই আমরা বলতে পারি এখন যে এটা কি? এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এটা কি? এই যে স্পোর গুলা যে হইলো এরা হ্যাপ্লয়েড। ঠিক আছে, বলা যায়? ওকে, বলা যায় স্পোর হইছে। এবার আস্তে আস্তে স্পোরটা কি হবে?
বৃদ্ধি হবে। হ্যাঁ, এই স্পোর আস্তে আস্তে এরকম বৃদ্ধি হবে। হ্যাঁ, ওর এরকম বৃদ্ধি হইতে থাকবে। হ্যাঁ, স্পোর কি হবে, অঙ্কুরোদ্গম হবে। ঠিক আছে, এটা তো আস্তে আস্তে এরকম থাকবে, এরকম বৃদ্ধি হইতে থাকবে, তাই না? আস্তে আস্তে এটা কি হবে, একটু বড় হইতে থাকবে। তাহলে এইটাকে আমরা কি বলতেছি, ওর অঙ্কুরোদ্গম হবে, তাই না? ওর অঙ্কুরোদ্গম হবে, অঙ্কুরোদ্গম। ওকে, ও বড় হচ্ছে। বড় হইতে হইতে স্পোর থেকে কি হবে, স্পোর, এক একটা স্পোর বড় হইতে হইতে আমরা তখন পড়েছি প্রোথ্যালাস। এরা কি গঠন করবে, খেয়াল করো ভাইয়া, এরা গঠন করবে এরকম একটা প্রোথ্যালাস। দেখো এরকম একটা, এটা পড়েছি আমরা তখন একটু আগে, এই প্রোথ্যালাসের গঠন আমরা আঁকলাম, রাইট ভাইয়া? এই প্রোথ্যালাস, এই প্রোথ্যালাসের এদিকে থাকবে কি, হ্যাঁ, এদিকে থাকবে উপরের দিকে এই যে স্ত্রী জননাঙ্গ। এই যে স্ত্রী জননাঙ্গ, এরকম আমরা পড়েছি, ঠিক আছে? এরকম স্ত্রী জননাঙ্গ থাকবে। আর নিচের দিকে থাকবে কি, নিচের দিকে গোল গোল পুরুং জননাঙ্গ, অ্যানথেরিডিয়াম। এগুলো থাকবে, এটা আমরা পড়েছি। তাহলে প্রোথ্যালাস কি গঠন করলো, প্রোথ্যালাস। এই স্পোরগুলা, এক একটা স্পোর বিভাজিত হয়ে এরা প্রোথ্যালাস গঠন করলো। এবং ভাইয়া প্রোথ্যালাসটাও কেমন, প্রোথ্যালাসটা কি ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? প্রোথ্যালাসটাও হ্যাপ্লয়েড, কারণ স্পোর থেকে এটা হইছে, তাহলে হ্যাপ্লয়েড, স্বাভাবিক। আচ্ছা, ওর ভিতরে কি আছে, এই যে একটু আগে আমরা পড়ছিলাম স্ত্রী জননাঙ্গ, পুং জননাঙ্গ। এখন এদের ভিতর থেকে কি ঘটবে, আসেন, এদের ভিতর থেকে এই যে পুং জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ, মানে আমি যদি ওর এই যে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়ামের কথা চিন্তা করি, ঠিক আছে, ঠিক আছে, আর্কিগোনিয়াম, তাহলে আর্কিগোনিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে দেখো এই জায়গাটায় কি থাকবে, একটা ডিম্বাণু, এখানে ওর ডিম্বাণু, এখানে ওর বিভিন্ন নালিকা কোষ এগুলো আছে। আর এই দিক থেকে কি থাকবে, ওর অ্যানথেরিডিয়াম। এই অ্যানথেরিডিয়ামের ভিতরে আমরা জানি অনেকগুলা মাতৃকোষ থাকবে, ঠিক আছে, এরকম মাতৃকোষ আছে অসংখ্য, 50টার মতো মাতৃকোষের কথা বলা হয়েছে, এরকম মাতৃকোষ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন ওর এইখানে কি হবে, এই জায়গায়, এই জায়গা থেকে আস্তে আস্তে একটা শুক্রাণু তৈরি হবে। হুম, এই জায়গা থেকে আস্তে আস্তে এরকম শুক্রাণু তৈরি হবে। আর এইখানে থেকে একটা ডিম্বাণু তৈরি হবে। এখান থেকে কি হবে, এই যে ডিম্বাণুটা, এই শুক্রাণু এবং ডিম্বাণু এরা এবার মিলিত হবে। এটা কি ডিম্বাণু, খেয়াল করো, এই যে এইখান থেকে তৈরি হয়েছে ডিম্বাণু, আর এইটা হচ্ছে শুক্রাণু। এই অ্যানথেরিডিয়াম থেকে তৈরি হয়েছে এই যে পুং জননাঙ্গ, এটার ভিতর থেকে শুক্রাণু, আর স্ত্রী জননাঙ্গ এটার ভিতর থেকে ডিম্বাণু। তাহলে এবার এরা দুইজন মিলে, এবার এরা দুইজন মিলে কি করবে বলতো, এবার ওরা দুইজন মিলে একটা অংশ তৈরি করবে এরকম, ঠিক আছে, এরকম মনে করো একটা অংশ তৈরি করলো, এরকম গঠন, এইটাকে বলা হচ্ছে, এই যে শুক্রাণু ডিম্বাণু মিলে যেটা তৈরি করবে সেটাকে বলা হচ্ছে জাইগোট। এটা কি, জাইগোট। ডিম্বাণু শুক্রাণু মিলে এই জিনিসটাকে তৈরি করলো, এটাকে কি বলতেছি, জাইগোট, রাইট? এটাকে বলতেছে জাইগোট। আচ্ছা, এই জাইগোটটা তাহলে, এই যে দেখো এতক্ষণ পর্যন্ত হ্যাপ্লয়েডই ছিল, এই শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, এরা হ্যাপ্লয়েড, এরা হ্যাপ্লয়েড, এই যে এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোটটা কি, জাইগোটটা ভাইয়া ডিপ্লয়েড। জাইগোটটা কি, জাইগোটটা ডিপ্লয়েড। তাহলে এই যে ডিপ্লয়েড জাইগোট, এবার কি ও কি বসে থাকবে না, এই ডিপ্লয়েড জাইগোট আস্তে আস্তে এবার ও এখান থেকে ও বিভাজিত করবে, বিভাজিত হবে, রাইট? এখান থেকেও কি হবে, এরকম ওই যে প্রোথেলাসের এই গঠনটা থেকেও বের হবে, প্রোথেলাসের এই জায়গা থেকেও বের হবে। হ্যাঁ, ও এরকম বের হবে, এখান থেকে মূল গজাবে নতুন একটা উদ্ভিদ তৈরি করার জন্য। কি হবে, এখান থেকে নতুন একটা উদ্ভিদ বের হবে। এই যে প্রোথেলাসের ভিতরেই তো যৌন জননটা ঘটছে, এই যৌন জননগুলা তো ওর ভিতরে ঘটছে। এখন ওইখানে জাইগোট হয়েছে, এইটার ভিতরেই জাইগোট হয়েছে, ডিপ্লয়েড। এই জাইগোট এবার বিভাজিত হয়ে এখান থেকে কি তৈরি করবে, একটা নতুন টেরিস উদ্ভিদ তৈরি করবে। তাহলে এই যে জিনিসটা, এটা কি নতুন স্পোরোফাইটের গঠন, এটা কি নতুন স্পোরোফাইট, নতুন স্পোরোফাইটের গঠন। হ্যাঁ, তাহলে এই যে জাইগোট থেকে যেটা আসবে, জাইগোট তো ডিপ্লয়েড, তাহলে এইটা এখানেও কি হবে, এটাও ডিপ্লয়েড হবে, নতুন স্পোরোফাইট। হ্যাঁ, এটা কি হবে তাহলে বলো, এটাও ভাইয়া ডিপ্লয়েড, কারণ জাইগোট থেকেই তো এটা আসছে, জাইগোট থেকে যেটা আসবে সেটা কি
ডিপ্লয়েডই হবে। তাহলে এই নতুন স্পোরোফাইট আস্তে আস্তে আবার কি হবে, পাতা কাণ্ড মূল সব গজায় একটা স্পোরোফাইট, একটা পূর্ণাঙ্গ স্পোরোফাইট। এটা কি, এটা একটা পূর্ণাঙ্গ টেরিস উদ্ভিদ তৈরি করলো, শেষ। এটা একটা পূর্ণাঙ্গ টেরিস উদ্ভিদ। ওকে, দ্যাটস দ্য থিং। তাহলে দেখো ওর জীবনে এইটাই টেরিসের জনুক্রম। টেরিসের জনুক্রমে আমরা কি দেখলাম বলতো তাহলে? এখন আমরা যেটা দেখলাম টেরিসের জনুক্রমে, ভাইয়া এই টেরিসের জনুক্রমে এই যে স্পোর দশাটা থেকে, এই স্পোর দশা থেকে এই যে এতটুকু পর্যন্ত, হ্যাঁ এতটুকু পর্যন্ত এই স্পোর দশা থেকে এই যে শুক্রাণু ডিম্বাণুর এইটুকু পর্যন্ত, এতটুকু এতটুকু কি, এইটুকু অংশ হচ্ছে হ্যাপ্লয়েড দশা। এইটুকু অংশকে আমরা বলতেছি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, ঠিক আছে? এইটুকু অংশকে কি বলতেছি আমরা? হ্যাপ্লয়েড। আর এরপরে এই বাকি অংশটুকু, এই পাশের অংশটুকু, এই যে জাইগোট থেকে শুরু করে এই যে স্পোর মাতৃকোষ, এটা কি তার ডিপ্লয়েড দশা। এটা কি তার, দেখো এইখানে আমরা লিখবো ডিপ্লয়েড। ডিপ্লয়েড, শেষ। তাহলে ওর এইটুকু অংশ ডিপ্লয়েড। এই যে জাইগোট থেকে নতুন উদ্ভিদ, নতুন উদ্ভিদের ভিতরে স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ পর্যন্ত হচ্ছে তার ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড ধাপ। এরপর থেকে হ্যাপ্লয়েড ধাপ। তাহলে এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই জিনিসটাকে বলে জনুক্রম, ঠিক আছে? এখন টেরিসের জনুক্রমে দেখা যায় যে দেখো ওর এই ডিপ্লয়েড দশাটা অনেক লম্বা হয়। এই যে আস্তে আস্তে জাইগোট থেকে চারা, চারা থেকে নতুন একটা উদ্ভিদ, সেখানে আবার স্পোরাঞ্জিয়াম তৈরি হওয়া, সেখানে স্পোর মাতৃকোষ গঠন হওয়া, এগুলোতে একটু বেশি সময় লাগে, বেশি লম্বা ধাপ। এটা কি আকারে বড়। এই দেখো এই যে তুমি দেখলেই বোঝা যাচ্ছে এই যে স্পোরোফাইটিক ধাপটা মানে ডিপ্লয়েড ধাপটা অনেক বড় আকারের, আর হ্যাপ্লয়েড ধাপটা ছোট আকারের। এজন্য বলা হয় হেটেরোমরফিক জনুক্রম। টেরিসের জনুক্রমকে কি বলে? হেটেরোমরফিক। হেটেরো মানে অসম, মরফিক অর্থ হচ্ছে আকার। তার মানে টেরিসের জনুক্রমটা অসম আকৃতির। হ্যাপ্লয়েড ধাপ অর্থাৎ গ্যামেটোফাইটিক ধাপ সেটা সংক্ষিপ্ত ছোট আকার, আর এই স্পোরোফাইটিক ধাপ অথবা ডিপ্লয়েড ধাপ সেটা একটু বড় আকার। এজন্য এটাকে বলে হেটেরোমরফিক, অসম আকৃতির জনুক্রম। ওকে, তাহলে আমরা আরেকবার এটা রিভাইজ করে দেই, তাহলে তোমাদের জিনিসটা সহজ। জিনিসটা হচ্ছে যে ভাই এটা নর্মাল টেরিস উদ্ভিদ। টেরিস উদ্ভিদ থেকে কি হয়, সেখানে ওর পাতার মধ্যে এরকম স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ তৈরি হয়, যেটাকে আমরা বলি সোরাস। এই সোরাসে কি থাকে? স্পোরাঞ্জিয়াম। আচ্ছা, এই স্পোরাঞ্জিয়ামে আমরা দেখলাম স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি থাকে? স্পোর মাতৃকোষ। এগুলো কি সবই ডিপ্লয়েড, স্পোর মাতৃকোষ। এখন স্পোর মাতৃকোষ কি হয়? মায়োসিস, বিভাজন ঘটে। বিভাজন ঘটলে সেখান থেকে স্পোর তৈরি হয়, হ্যাপ্লয়েড স্পোর। এই হ্যাপ্লয়েড স্পোর আস্তে আস্তে কি হয়, যখন এটা মাটিতে পড়ে ও আস্তে আস্তে অঙ্কুরোদ্গম হয়, ও বিভাজিত হয়। এই হ্যাপ্লয়েড স্পোর বিভাজিত হয়ে ও এরকম একটা গঠন তৈরি করে, সবুজ প্রোথেলাস গঠন করে, হৃৎপিণ্ডাকৃতির প্রোথেলাস গঠন করে। এটাও হ্যাপ্লয়েড, কারণ স্পোর হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড হবে। এই প্রোথেলাসের ভিতরে কি তৈরি হয় জানো? এই প্রোথেলাসের ভিতরে তৈরি হয় পুংজননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ। উপরে থাকে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম, নিচে থাকে পুংজননাঙ্গ অ্যানথেরিডিয়াম। এগুলো আগেও পড়েছি আমরা গঠনে। তো এইগুলার ভিতরে যেহেতু এই যে পুংজননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ, তো এই আর্কিগোনিয়ামের ভিতর থেকে ডিম্বাণু তৈরি হয়, অ্যানথেরিডিয়ামের ভিতরে শুক্রাণু তৈরি হয়। এরপরে কি হয়, এরা মিলিত হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, হয়ে তারা কি তৈরি করলো? জাইগোট। এই জাইগোট আস্তে আস্তে বিভাজিত হবে। জাইগোট কি হয়ে গেল? ডিপ্লয়েড। আবারও ডিপ্লয়েড হয়ে গেল। এখন আবার এই জাইগোট থেকে নতুন একটা স্পোরোফাইট তৈরি হয়, মানে বিভাজন হয়ে, জাইগোটের বিভাজন হয়ে নতুন স্পোরোফাইট হতে থাকে, নতুন একটা টেরিস উদ্ভিদ হতে থাকে। তো এইগুলো কি এরপর আবার ডিপ্লয়েড, ডিপ্লয়েড, আবার দেখো নতুন একটা টেরিস উদ্ভিদ। এই জাইগোট থেকে আলটিমেটলি নতুন একটা টেরিস উদ্ভিদ তৈরি হয়ে গেল। এই যে দেখো ঘুরে ফিরে আবার সেম এই চক্রটা চলে। এই চক্রটাকেই তার জনুক্রম বলে বা জীবন চক্র। জীবন চক্র, এটাই তার জীবন চক্র। এবং এখানেই জনুক্রমটা ব্যাখ্যা, যে এতটুকু থেকে এতটুকু ডিপ্লয়েড দশা, আবার এখান থেকে স্পোর থেকে শুরু করে এই যে শুক্রাণু ডিম্বাণু এতটুকু পর্যন্ত হ্যাপ্লয়েড দশা। তাহলে টেরিসের জনুক্রম আমাদের সিকিউতে
সিকিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। এটা সিকিউতে আসতেছে, মোটামুটি লিখে রাখো, এটা সিকিউতে আসবে, ঠিক আছে, এটা সিকিউতে আসবে। আচ্ছা, এরপরে আসো হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। এটা কি বলা হয়? হেটেরোমরফিক জনুক্রম। তাই এরূপ জনুক্রমকে বিষমাকৃতির বা হেটেরোমরফিক জনুক্রম বলে, ঠিক আছে, যেখানে স্পোরোফাইটিক পর্যায়টা দীর্ঘ, গ্যামেটোফাইটিক পর্যায়টা সংক্ষিপ্ত থাকে এবং উভয় পর্যায়ে আকার আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র থাকে সেটা। ওকে, আচ্ছা, যে জনুক্রমকে রেণুধর বা স্পোরোফাইটিক এবং লিঙ্গধর বা গেমেটোফাইটিক দুটি দশাই সমান তাকে ডিপ্লোবায়ান্টিক জনুক্রম বলে। আবার যে ডিপ্লোবায়ান্টিক জনুক্রমে রেণুধর ও লিঙ্গধর দশারূপে আকার আকৃতিগতভাবে ভিন্ন ধরনের হয় তাকে হেটেরোবায়ান্টিক জনুক্রম বলে। আচ্ছা, এখানে যে সংজ্ঞাগুলো একটু দেখো। হেটেরোমরফিক বুঝতে পারছো যে আকারের বড় ছোট, আর যে জনুক্রমে বলছে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুটি দশাই সমান, মানে দুটাই সমান সমান, তাদেরকে কি বলবো? ডিপ্লোবায়ান্টিক। সহজ কথা, ডিপ্লোবায়ান্টিক মানে দুটাই সমান, এখানে আর কিছু নাই। এখন বলছে যে ধরো দুইটার দশা সমান, দশা মানে কি? সময়কাল। মনে করো গ্যামেটোফাইটিক ধাপ মানে হ্যাপ্লয়েড ধাপ, এটা সবসময় বুঝায়, মাথায় ঢুকায় রাখো। গ্যামেটোফাইটিক ধাপ মানে হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইটিক ধাপ মানে কি? ডিপ্লয়েড দশা বোঝাচ্ছে। আচ্ছা, এখন দুজনেরই সময়টা দশা সেম, মনে করো ওরও 1 ঘন্টা লাগে, ওরও 1 ঘন্টা লাগে, দুজনের দশা সেম, তাহলে ওটা ডিপ্লোবায়ান্টিক। এখন বলছে যে ডিপ্লোবায়ান্টিক জনুক্রমে ওদের মানে দশা সেম, ঠিক আছে, কিন্তু আকার ভিন্ন, দেখা যাবে যে একটা এত বড় আকারের আর একটা ছোট আকারের, কিন্তু দুজনের সময় সেম কিন্তু আকারের দিক থেকে পার্থক্য। এই যে বলছে যে দশা সেম কিন্তু আকারগত দিক দিয়ে পার্থক্য, তাদেরকে বলে আবার হেটেরোবায়ন্টিক। কি বলছে? হেটেরোবায়ন্টিক জনুক্রম। বুঝছো? মানে তার মানে ডিপ্লোবায়ান্টিকের মধ্যে আরেকটা টাইপ হচ্ছে হেটেরোবায়ান্টিক, যেখানে বলছে সময়কাল দশা সেম কিন্তু দুজনের আকার, গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিকের আকারটা পার্থক্য, একজন মনে করো বড় আকার, একজন ছোট আকার, এই ধরনের হইলে এটাকে বলে হেটেরোবায়ান্টিক। এটা সংজ্ঞাটা মনে রাখবা। আর হেটেরোমরফিকটা মাস্ট, এইটা মাস্ট, এটা ভুলাই যাবে না। হেটেরোমরফিক মানে অসম আকৃতির জনুক্রম, অর্থাৎ এখানে বলছে স্পোরোফাইটিক দীর্ঘ, গ্যামেটোফাইটিক ছোট, ঠিক আছে, এইটাকে বলছে হেটেরোমরফিক। আচ্ছা, সো ব্রায়োফাইটার টেরিডোফাইটার মধ্যে পার্থক্য, এইটা তোমাদের টুকটাক সিকিউ বা এমসিকিউতে আসতে পারে, তো আমরা একটু দেখে নেই কমন কতগুলো। আমরা অলরেডি যেহেতু বৈশিষ্ট্যগুলো পড়বা, কারণ সৃজনশীলে যে কোনো সময় আসতে পারে, গ নাম্বারে দিতে পারে বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য লেখো, টেরিডোফাইটার, এগুলো ভাইয়া যেভাবে বুঝাইছে বুঝে বুঝে একটু প্র্যাকটিস করবা, দেখবা কয়েকটা ইজিলি 10টা পড়লে দেখবা 6-7টা মনে থাকতেছে অটোমেটিক। পরীক্ষার হলে 6-7টা লিখতে পারাই তো অনেক বড় কিছু। তো এখন দেখো উদ্ভিদ দেহ, দেখো ব্রায়োফাইটার কি বলছে, এটা দেহটা হ্যাপ্লয়েড, আমরা আগেও পড়েছি ব্রায়োফাইটার দেহ হ্যাপ্লয়েড, কিন্তু টেরিসের দেহ সবসময় ডিপ্লয়েড থাকবে। আচ্ছা, নির্ভরশীলতা, এরা সবসময় এর স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আর এখানে স্পোরোফাইটও আলাদা, গ্যামেটোফাইট আলাদা, মানে দুজনই দুজনের মতো। গ্যামেটোফাইটও আলাদা থাকতে পারে, ওই যে প্রোথেলাস, ও ওর মতো বাঁচতে পারে, আবার স্পোরোফাইটও স্পোরোফাইটের মতো, মানে দুজনের কেউ কারোর উপর একদম নির্ভরশীল হয়ে থাকে বাঁচার জন্য, এমন না। স্পোর, এখানে বলছে স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা বা থ্যালাস তৈরি করে। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম স্পোরটা বিভাজিত হয়ে থ্যালাস, বিস্তারিত এত লাগে নাই আমাদের চ্যাপ্টারে, এখানে তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এখানে বলছে স্পোর অঙ্কুরিত হয়ে, স্পোর থেকে কি হয়? প্রোথেলাস। তাই মনে রাখবা এখানে স্পোর থেকে থ্যালাস, ওই যে থ্যালাসটার গঠন আমরা পড়েছিলাম তাই না, থ্যালাসের গঠনটা, স্পোর থেকে থ্যালাস, আর এখানে স্পোর থেকে প্রোথেলাস, সহজ কথা। ভাস্কুলার টিস্যু, জাইলেম ফ্লোয়েম এখানে নাই, এখানে কিন্তু আছে, এখানে নাই, এখানে আছে। সোরাস, সোরাস কি এখানে ছিল? আমরা ব্রায়োফাইটার রিক্সিয়ায় কি সোরাস বলে কিছু পড়ছিলাম, যে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, এরকম কিছু পড়ি নাই, তো এখানে নাই, এখানে হয়, সোরাস উৎপন্ন হয়। শুক্রাণুর বেলায় আমরা পড়েছিলাম যে রিক্সিয়া বা ব্রায়োফাইটার শুক্রাণুগুলো ছিল দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, তার মানে এরকম দুইটা লেজ থাকবে তাই না, দ্বি ফ্লাজেলা বিশিষ্ট দুইটা লেজ থাকবে। কিন্তু টেরিসের ক্ষেত্রে এটা কি? বহু ফ্লাজেলা বিশিষ্ট। টেরিসের ক্ষেত্রে এটা কেমন? এরকম এরকম বহু ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে। তাহলে দ্বি ফ্লাজেলা এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট, এই দুইটা হচ্ছে তাদের মধ্যে ব্যাপার। তাহলে আমরা ব্রায়োফাইটার টেরিডোফাইটার এই পার্থক্যটা আমরা পড়ে নিলাম। আমার মনে হয় এটাও মাঝে মাঝে টুকটাক দিলেও দিতে পারে, বাট এমনিও তো তুমি পারবা, অনেক কিছু পড়ছে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ভাস্কুলার টিস্যু নাই, মানে
ওর ব্রায়োফাইটার নাই, টেরিডোফাইটার ভাস্কুলার টিস্যু আছে, সোরাস ওর নাই, ওর আছে। নিজেই যা জানো, শুক্রাণু ওর ডিফ্লাজেলা, ওর বহুফ্লাজেলা, ওর স্পোর থেকে থ্যালাস হয়, ওর স্পোর থেকে প্রোথ্যালাস হয়। এই যে 4-5টা লিখলেও তো বহুত কিছু যদি চলে আসে। তো মোটামুটি ভাইয়ার এই ক্লাস করলে তুমি সিকিউ, এমসিকিউ, তোমার যা লাগবে সব কিছু কিন্তু এই একটা ক্লাস। সিকিউতে কোনগুলো আসবে আমি বারবার বলে দিছি, যে তোমার গঠনগুলো আমি একদম ছবি এঁকে, টেরিসের জনুক্রম, প্রোথেলাসের গঠন, রিক্সিয়ার যে থ্যালাসের গঠন সেগুলা, এবং তোমার হচ্ছে রিক্সিয়া এবং সরি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার যে বৈশিষ্ট্যগুলা, সেগুলোও কি কি আসতে পারে সেগুলো ভাইয়া বলে দিছি। এই বৈশিষ্ট্যগুলো কমন কয়েকটা বৈশিষ্ট্য লিখে ফেললে তোমার আর কোনো ধরনের টেনশন নাই। সো এগুলা আর এমসিকিউ টুকিটাকি যেগুলো আসবে সেগুলো সবই ভাইয়া এখানে দাগায় দাগায় বই থেকে পড়িয়ে দিয়েছি। আমার মনে হয় না এরপরে আর কিছু দরকার হবে। সো দ্যাটস ইট, আজকের মতো এই এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।